শর্ট কোশ্চেন থেকে স্পিকিং এ নাম্বার থাকতো, বাট 7ই আগস্টে পিটিতে একটা ম্যাসিভ আপডেট করছে, তখন নাম্বার ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, দুইটা নতুন প্রশ্ন ঢুকছে যেগুলোর পাশে নিউ নিউ লেখা আছে। এগুলো পিটিতে প্রথমবারের মতো জন্ম নিছে 7ই আগস্ট 2025। তাদের বয়স মাত্র 2.5 মাস। আর বাকি যত প্রশ্ন আছে ওগুলোর বয়স 10-15 বছর। অলরাইট, এবার আমাদের এখানে অ্যান্সার শর্ট কোশ্চেনটা আগে ছিল স্পিকিং এও নাম্বার দিত, কিন্তু প্রশ্নটা যেহেতু স্পিকিং এর, ওদের যে অ্যালগোরিদম এক্সাম নেওয়ার এআই তে ওটা কোডিং হয়ে গেছে স্পিকিং এ, এই জন্য হয়তো ওরা সরায় ওটাকে লিসেনিং এ নেয় নাই। সো আপনাকে জানতে হবে এই একমাত্র প্রশ্ন, তার বাড়ি বাংলাদেশে হলো ন্যাশনালিটি অন্য দেশের, তার মানে সে বিলং করে স্পিকিং এর সেকশনে কিন্তু নাম্বার দেয় না স্পিকিং রে, লিসেনিং কে 4 নাম্বার দিয়ে দেয়। এটার নাম অ্যান্সার শর্ট কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন। এই প্রশ্ন খারাপ হলে লিসেনিং এর নাম্বার কমবে, এটা স্পিকিং এর সাথে সম্পর্কিত না। পরীক্ষার হলে 5 থেকে 6টা প্রশ্ন আসবে, 4 নাম্বার, অনলি 4 নাম্বার। কেমন টাইপের প্রশ্ন? আমরা বলছি পিডিএফ নাম্বার 5, শুধু পরীক্ষার আগে 4-5 বার রিভাইজ দিয়ে গেলেন, মুখস্থ করার দরকার নেই। 4 নাম্বারের জন্য এত বড় পিডিএফ মুখস্থ করার কোনো রকমের দরকার নেই, এটা একদমই বোকামি হবে। এবার আসেন অ্যান্সার শর্ট কোশ্চেনে কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। সে এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য, অথবা হোয়াট ইজ দ্য অপোজিট অফ প্লাস সাইন। এক কথায় উত্তর টাইপের। চেক করা যাক। চেক। আচ্ছা, এবার আসেন এখানে যে কোনো একটা, ধরেন আমরা একটা ওপেন করি, যে কোনো একটা প্রশ্ন ক্লিক যেখানে পড়ছে পড়ছে, এরকম একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন করবে আপনারা, এখন শুনবেন প্রশ্ন। What do you call your cousin's father? এটার উত্তর কি হবে বলেন তো? ওকে, একজন মোহনা মোহনা আপু লিখছে আঙ্কেল, কিন্তু বানানটা করছে ভুল। আঙ্কেল বানান কি উত্তর কি হবে বলেন তো? কে দিয়ে হয় নাকি? ঠিক আছে, এটার উত্তর হবে আঙ্কেল। জাস্ট প্রশ্ন করেছে তোমার কাজিনের বাপকে তুমি কি ডাকো, সিম্পলি বলবেন আঙ্কেল। এবার এইভাবে 5 থেকে 6টা প্রশ্ন আসবে, একটা আসবে সাবমিট দিয়ে নেক্সট রেটটা যাবেন, দেন নেক্সট রেটটা আসবে, সাবমিট দিয়ে নেক্সট রেটটা যাবেন, দেন নেক্সট রেটটা আসবে। ওকে, মোট নাম্বার 4 নাম্বার, কোনো নেগেটিভ নাম্বার নাই। প্রশ্নের উত্তর পারলে করবেন, না পারলে আন্দাজে যে কোনো একটা কিছু বলে দিবেন। আপনি আন্দাজে বললেও বলতে পারেন, না বললেও কোনো সমস্যা নেই, কারণ উত্তর না হলে তো নাম্বার পাবেন না। তবে অনুমান করে বলে দিয়েন যদি উত্তর লেগে যায়, তাই আর কি। এখানে বলতেছে হোয়াট ডু ইউ কল ইউর আঙ্কেলস ফাদার, সরি কাজিনস ফাদার। আপনার কাছে যদি ওটা মনে হয় যে ব্রাদার, আপনি ব্রাদারই বলে দিন, কোনো নেগেটিভ নাম্বার নাই। তবে এইখানে 5 থেকে 6টা প্রশ্নের 3-4টা প্রশ্ন সোজাই থাকবে। এই যেমন এই যে একটা দেখলেন, তোমার কাজিনের বাপকে কি বলো, আঙ্কেল বলো। হঠাৎ করে আরেকটা আসবে, আকাশের রং কি, আপনি বলবেন ব্লু। আসবে যোগ চিহ্নের উল্টা পাশে কি থাকে, আপনি বলবেন বিয়োগ চিহ্ন, মাইনাস সাইন। এই টাইপের প্রথম 3 সেকেন্ডের মধ্যে কিন্তু কথা বলতে হবে, ওগুলা কিন্তু আশা করি সবাই জানেন। ওকে, পুরো স্পিকিং এর সকল প্রশ্নে, শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রশ্নে মাইক্রোফোন চালু হওয়ার প্রথম 3 সেকেন্ডের মধ্যে কথা বলতে হয়। ওকে, সো এখানে সময় আপনাকে 10 সেকেন্ড দিবে, কিন্তু আপনি প্রথম 3 সেকেন্ডের ভিতরে উত্তর করে ফেলতে পারবেন, না পারলে সমস্যা নেই, জাস্ট নেক্সটে ক্লিক করে কিছুই বলার দরকার নেই। অথবা আপনি চাইলে এখানে আন্দাজেও বলতে পারেন, কারণ আন্দাজে বললেও সেটা নাম্বার আসবে না, যদি না হয় আপনি কিছু না বললেও সেটার নাম্বার আসবে না। তবে কিছু না কিছু বলা ভালো, জ্বরে বক মরলে ফকিরের কেরামতি লাগে, বলে না অনেকে, আন্দাজে ঢিল গেছি লাগে। সো অ্যান্সার শর্ট কোশ্চেন এইটুকুই পড়া। জাস্ট আপনাদের কাজ এক্সামের আগে 5 নাম্বার পিডিএফটা 4-5টা রিভাইজ দিয়ে যাবেন, রিডিং পড়ে যাবেন শুধু, আর কিছু লাগবে না, কোনো মুখস্থ করার দরকার নেই। 3-4টা এমনিই পারবেন, পিডিএফ না পড়লেও পারবেন। পিডিএফ পড়লে হয়তো 5টার মধ্যে 6টার মধ্যে 4-5টা পারতে পারেন, কোনো কোনো সময় 6টাও পারতে পারেন। কমন না পড়লেও কিচ্ছু আসে যায় না, মাত্র 4 নাম্বার। সবগুলাই কি পারবেন না, 2-3টা পারলেও তো 4-এর মধ্যে 2-3 নাম্বার আসবে, তাহলেই হবে। ওকে, কষ্ট করার দরকার নেই। চলে গেলাম আমাদের পরবর্তী 2 প্রশ্ন, যেগুলো নতুন প্রশ্ন হিসেবে যোগ হয়েছে। অনেকে এগুলারে ভয় পাচ্ছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তী প্রশ্ন, সামারাইজ গ্রুপ ডিসকাশন। আমাদের ক্লাস মডিউলস এর একটা ছবি আপনাদেরকে পাঠাইছি, সেখানে ভুলে বোধহয় আমি রেসপন্ড টু সিচুয়েশন লিখে ফেলছিলাম রিটেল লেকচারের ক্লাসের পরে। এটা হওয়া দরকার ছিল। ও কোন এক ব্যাচে আসলে রেসপন্ড টু সিচুয়েশন আগে করাইছিলাম, কিন্তু ওটা পরে আমি ঠিক করে আবার পাঠাই দিব না। আপনারা আজকে ক্লাসে করবেন সামারাইজ গ্রুপ ডিসকাশন, নেক্সট ক্লাসে করবেন রেসপন্ড টু সিচুয়েশন। ওকে, সো আজকের পড়া সামারাইজ গ্রুপ ডিসকাশন। খাতার মধ্যে সবাই লিখবেন সামারাইজ গ্রুপ ডিসকাশন, অর্থাৎ আক্ষরিক অর্থে এখানে সামারাইজ গ্রুপ ডিসকাশনকে বলা হচ্ছে। কেউ বলেন তো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা না দেখে বলবেন সামারাইজ গ্রুপ ডিসকাশনে টোটাল নাম্বার কত
আর কোন প্রশ্নে কত নাম্বার যাবে, মানে কোন সেকশনে কত যাবে। চেষ্টা করি, না পারার তো কিছু নাই, তাই তো। আচ্ছা, দুই একজন লিখছে, কেউ লিখছে টোটাল নাম্বার 20, কেউ লিখছে টোটাল নাম্বার 30, একজন লিখছে 10, আরেকজন লিখছে 15। সবাই মন গড়া বানায় নিছে। বিষয়টা হলো, আমি যে আপনাদেরকে শুরুর দিকে একটা নাম্বার ডিস্ট্রিবিউশন দিয়ে দিছি, সেটা কি দেখার ইচ্ছে নাই যে ওখানে যে দিয়ে রাখলো সেখানে কি আছে না আছে সেটা আমি জানতে হবে তো। কেউ লিখেন না এই প্রশ্ন থেকে কি অন্য কোথাও নাম্বার যাবে সামারাইজ গ্রুপ ডিসকাশন থেকে? ওগুলো দেখেননি তাই না? দেখা দরকার তো। আপনাদের কাছে তো নাম্বার ডিস্ট্রিবিউশন আছেই। সো ওটা যদি না জানেন তো কেমনে কি, যেই কোর্স করতেছেন ওই কোর্সের কোন টপিকে নাম্বার বেশি কোন টপিকে নাম্বার কম, এগুলো না জানলে বুঝবেন কেমনে কোন টপিকে বেশি গুরুত্ব দিবেন? তাহলে আপনি তো লাস্ট ক্লাসে গিয়ে বোকার মতো প্রশ্ন করবেন, ভাইয়া কোন কোন জিনিসগুলো বাসায় বেশি করবো, যেগুলো নাম্বার বেশি আছে ভাইয়া ওগুলো করবা। তার মানে এটা বুঝবেন কেমনে? ওই যে যেটা আপনার হাতে আছে ওটা খুললেই তো হইলো। সেখানে লিখাই আছে সামারাইজ গ্রুপ ডিসকাশন, কেউ কেউ বলতে পেরেছে 30 নাম্বার। তার মধ্যে স্পিকিং এ কিছু নাম্বার থাকবে, আর হচ্ছে আমাদের লিসেনিং এ কিছু নাম্বার চলে যাবে। ওটা কেউ বলতে পারেনি, এক দুইজন বলতে পারছে, হ্যাঁ স্পিকিং এ 14, লিসেনিং এ 16। দারুণ, থ্যাংক ইউ। যারা বলছেন তারাও থ্যাংক ইউ, যারা বলেন নাই পারেননি তারাও, তাদের জন্য থ্যাংক ইউ। ওকে, সামারাইজ গ্রুপ ডিসকাশন লিখে ফেলেছি। পরীক্ষায় প্রশ্ন আসবে 2 থেকে 3টা, পাশে লিখবেন দুইটাই বেশি আসে। মোট নাম্বার 30, 30, 30 না আসলে 30। সো মোট নাম্বার হচ্ছে 30, 30। স্পিকিং এ থাকবে 14, 14 নাম্বার। লিসেনিং এ চলে যাবে 16, 16 নাম্বার। তার মানে আপনি এইভাবে লিখলেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন প্রশ্নটা স্পিকিং এর, মোট নাম্বার 30, 2 থেকে 3টা প্রশ্ন এক্সামে আসবে, দুইটাই বেশিরভাগ সময় দেয়। স্পিকিং এ থাকবে 14 নাম্বার, আর আমাদের লিসেনিং এ চলে যাবে 16 নাম্বার। 14 আর 16 যোগ করলে হয় 30। ক্লিক করলাম সামারাইজ গ্রুপ ডিসকাশন। খেয়াল করেন, গতকালের ক্লাসে আপনারা রিটেল লেকচার পড়ছেন, ওই ক্লাসে যে কম বুঝছেন আজকে এটা দ্বারা রিভিউ করতে পারবেন। কারণ রিটেল লেকচার আর সামারাইজ গ্রুপ ডিসকাশন দুটো একই জিনিস। এটা ছোট, এটা খালি সাইজে বড়, এইটুকুই। এটাতে গতকাল দেখেছেন 1 মিনিট বা 1 মিনিটের আশেপাশে অডিওটা থাকে, আর এটাতে দেখবেন 3 মিনিটের আশেপাশে অডিওটা থাকে। ওটাতে গতকাল দেখেছেন একজন মানুষ অডিওতে কথা বলে, আর এটাতে দেখবেন 3জন অডিওতে কথা বলে। এইটুকুই পার্থক্য। রিটেল লেকচার এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন দুইটা একই জিনিস, এই জন্য দুটা পাশাপাশি পড়ানো দরকার। সো গত ক্লাসে আমরা রিটেল লেকচার পড়েছি, আমরা জেনেছি সেখানে একটা অডিও প্লে হয়, অডিওতে একজন মানুষ একটা লেকচার দেয়, এক্সামের হলে সেই লেকচারটা শুনে শুনে খাতার মধ্যে নোট করতে হবে, এবং নোটটা হাতে নিয়ে স্পিকিং এর মাইক্রোফোনে এসে বলতে হবে, রাইট? আজকে সামারাইজ গ্রুপ ডিসকাশনে আপনি সেম জিনিস দেখবেন। এখানেও অডিও প্লে হবে, কিন্তু অডিওটা একটু বড় হবে। এখানেও সেম কাজ, যেহেতু আমাদের নোট খাতা থাকবে পরীক্ষার হলে, রাফ খাতা, এখানেও অডিও শুনতে হবে, এখানেও নোট নিতে হবে, এখানেও আপনাকে নোট নেওয়ার পরে মুখে মুখে বলতে হবে। প্রস্তুতি, প্রিপারেশন, প্র্যাকটিস সব রিটেল লেকচারের মতো। গতকাল রিটেল লেকচারে আমরা বলেছি যে সাজেশনটা আমি আপনাদেরকে দিছি, একটা একটা বের করে প্রথমে অ্যান্সারে ক্লিক করে প্রথমেই কোনো অডিও কেউ শুনবেন না। যেমন বহুত কষ্টে এক ভাই আমাকে আজকে মেসেজ দিয়েছে, আমি আসলে অসুস্থতার জন্য রিপ্লাই করতে পারিনি। বলেছে কি, ভাই আমি তো বেশি বড় ফ্রেজ ধরতে পারতেছি না, খালি 2-3টা শব্দ ধরতে পারতেছি, অডিও শুনে তো ধরা যাচ্ছে না। আমি কি গতকাল ক্লাসে একবারও বলছি যে প্রথমেই অডিও শুনে করেন? আমি তো ওই কথাই কয়েকবার বলে ফেলছি যে যদি প্রথমে অডিও শুনে করেন বড় ফ্রেজ ধরতে পারবেন না, কারণ এখনো আপনি বড় ফ্রেজ চিনতেই পারেন। সো আপনি ওটা আমার বলেই লাভটা হলো কি? প্র্যাকটিসটা তো করতে হবে, আমি যেভাবে বলি ওভাবে ধৈর্য ধরে একটু করেন, কাজ হবে। সো সেম কাজটা আজকের ক্লাসেও করবেন। সামারাইজ গ্রুপ ডিসকাশনও একই কাজ। আমরা যেখান থেকে পড়তে বলবো একটা একটা প্রশ্ন বের করবেন, অ্যান্সারে ক্লিক করবেন, অ্যান্সারের নিচে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে, ফ্রেজ গুলা খাতার মধ্যে কালেক্ট করবেন, তারপরে অডিওতে বলবেন। পার্থক্যটা কোথায় এই দুটো প্রশ্নের মধ্যে? এখানে অডিওতে একজন কথা বলে, এটার অডিওতে 3জন কথা বলে। এটার অডিওটা হচ্ছে 1 মিনিটের আশেপাশে থাকে, এটার অডিওটা 3 মিনিটের আশেপাশে থাকে। এটা হচ্ছে 40 সেকেন্ড আপনাকে কথা বলতে বলে, যেখানে চেষ্টা করতে হয় 30 সেকেন্ড প্লাস কথা বলার। এই দুইটা প্রশ্নে তাহলে আমাদের একটু নজর থাকবে, যেটা 2024 সাল নভেম্বরের 4 তারিখ আপডেট করছিল, যে এই দুইটা প্রশ্নে এখন থেকে 30 সেকেন্ড প্লাস কথা বলার চেষ্টা আপনারা করেন, তাহলে ভালো নাম্বার পাবেন। কম বললেও সমস্যা নেই, সেটা অনেকবার কথা হয়েছে। আর এই প্রশ্নটাতে তাহলে কি থাকলো?
এটাতে 30 মিনিট 40 সেকেন্ড সময় দিবে কথা বলার জন্য, আর এটাতে সময় দিবে 2 মিনিট। এখানে অল্প, এখানে একটু বেশি। এখানে কথা বলবে একজন, আপনি বলবেন 40 সেকেন্ড। এখানে কথা বলবে 3 জন, আপনি বলবেন 2 মিনিট। তো 2 মিনিট আসলে ইংরেজিতে একটানা ফ্লুয়েন্টলি কথা বলা অনেকটাই রিস্কি হয়ে ওঠে সেলফ টকিং করার জন্য। এজন্য আমি সবসময় সাজেস্ট করি আপনি সামারাইজ গ্রুপ ডিসকাশনে একটা টেমপ্লেট বা ফরম্যাট ব্যবহার করেন, এটাই সব থেকে ভালো হয়। কারণ আপনি 2 মিনিট সেলফ টকিং এ আগাইতে হয়তো পারবেন না, এখানে হয়তো পারতে পারেন, 30 সেকেন্ড আপনি পার করে ফেলতে পারেন, আমদামটা অতটা ধরবে না। বাট এই প্রশ্নে 2 মিনিট কথা বলতে দিবে, সেখানে আপনি 40-50 সেকেন্ড পার হওয়ার পরেই আপনার আমদামটা শুরু হবে। এই জন্য বেটার কি একটা ফরম্যাট ফলো করে ফেলা, অথবা কেউ যদি সেলফ টক করতে চায় উইদাউট এনি ফরম্যাট, আপনি চাইলে বাসায় নিজে কিছু সেন্টেন্স লিখে সেট করে ফেলবেন যে আমি আমার পারফরমেন্সে এই বাক্যগুলা ব্যবহার করব। আচ্ছা, আমার কথা ভিডিও শেয়ারিং অল ওকে, একটু জানাবেন, ইনকল মেসেজে লিখবেন। ঠিক আছে তো না? কানেকশন ঠিক আছে নাকি? আমি নতুন কানেকশনে আছি এখন, ইন্টারনেটটা কেমন চলছে? ঠিক আছে না? সব ক্লিয়ার? শুনতেছি না? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আগালাম। গুড। এবার আগালাম সামারাইজ গ্রুপ ডিসকাশন। ক্লিক করা যাক। করলাম ক্লিক, ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখলাম সামারাইজ গ্রুপ ডিসকাশনে আমাদের টোটাল প্রশ্ন আছে 81টা। এতগুলা করার কোনো দরকার নেই। আপনি কোনগুলো করবেন? খাতায় লিখবেন প্রেডিকশন ফাইলটা শেষ করতে হবে। খাতায় লিখবেন প্রেডিকশন ফাইলটা শেষ করতে হবে। এখান থেকে মাঝে মাঝে কমন পড়তেছে ইদানিং, কারণ এই প্রশ্নটা তো নতুন প্রশ্ন, ইদানিং অ্যাপিমি থেকে এই প্রশ্নটা কমন পড়ে। আর যেহেতু 2টা প্রশ্ন আসবে 30 নাম্বার, এক একটা 15 নাম্বার করে, হিউজ নাম্বার কিন্তু। ওকে, এই প্রশ্নটা মাঝে মাঝে কমন পড়ে। সো আপনি নভেম্বর প্রেডিকশনে যে 15টা আছে, এই 15টা ভালো করে করে রাখলেই হবে। তাহলে খাতায় লিখলেন সামারাইজ গ্রুপ ডিসকাশন বা এসজিডি। পরীক্ষা আসলো 2 থেকে 3টা প্রশ্ন, টোটাল নাম্বার 30। স্পিকিং এ থাকবে 14, লিসেনিং এ যাবে 16। এই হলো 30। এবং আমাদের পড়তে হবে মাসিক প্রেডিকশন, যেটা মান্থলি প্রেডিকশনের যে কয়টা দেখাবে ওই কয়টা শেষ করতে হবে, আমরা যেভাবে বলবো ওইভাবে। তারপরে এই 15টা আপনি শেষ করার পরে তারপরে গিয়ে আপনি একটা নতুন করবেন শুধু অডিও শুনে, তখন দেখবেন বড় বড় ফ্রেজ আপনি ধরতে পারছেন, তখনই আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। আর আজকে যদি বড় ফ্রেজ ধরে ফেলতে পারেন ডিটেল লেকচার এবং এই সামারাইজ গ্রুপ ডিসকাশনে, তাহলে তো আপনি কালকেই পরীক্ষা দিতেন। এটা এমনিতে হয়ে উঠবে না। এখন আপনি বলতে পারেন, অনেককে তো শুনছি 1 সপ্তাহের প্রিপারেশনে পরীক্ষা দেয়। ভাই, তার 1 সপ্তাহের আগে তার পিছনে কয়েক বছরের ইংলিশ আছে। আমি নিজেই তো 18 দিন করে 19 দিনের মাথায় পরীক্ষা দিলাম, কিন্তু এটার পিছনে কি আমি মাত্র 18 দিন পড়ছি? আমি বিসিএস করছি টানা 3 বছর, 3.5-4 বছর। হয়তো পিটিই পড়ি নাই, কিন্তু ওগুলা কাজে লাগেনি এখানে। ওগুলো আমার রাইটিং এ দেয়নি, আমার তো কোনো ফরম্যাটও শেখা লাগেনি। সো ওগুলো আমার এখানে আসেনি। সো অনেকে বলবে 1 সপ্তাহের প্রিপারেশন অনেক করে ফেলেছি। ভয় পায়েন না আপনি। আপনার প্রিপারেশন যেদিন কমপ্লিট হবে আপনি ভাই ওই দিনই পরীক্ষা দিয়ে, এগুলো ভাবার দরকার নেই যে পিটি অনেকে 1 সপ্তাহে পারে, এটা কি ভাই এতই সহজ? ভাই পারে, ওর ব্যাকগ্রাউন্ডে কয়েক বছরের ইংলিশ আছে। আমার উদাহরণটাই মনে রাখেন, তাইলেই হবে। আচ্ছা, এবার আসেন ভয় থেকে বের হওয়ার কি। ওকে, সো ডিমোটিভেটেড হওয়ার দরকার নেই অন্যদের পোস্টস দেখে। এই 15টা প্রশ্ন সেম স্টাইলে করবেন। একটা আমি করছি, এটা খুবই মানে সময় সাপেক্ষ, অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করতে হয়। একটা আমি আপনাদের জন্য করছি 19 নাম্বার, ওটা আমি আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। সরি ভাই। Three students are talking about their volunteering. আচ্ছা, 19 নাম্বার কই গেল? 19 নাম্বার করছিলাম, আপনাদের জন্য রেডি করছি, একেবারে লিখে টিখে ফরম্যাট করে রেডি করছি। আমি ওটার একটু আপনাদের দেখাই। এটা আছে সাজেশনে, আরে প্রেডিকশন ফাইলের ভিতরে এটা আছে। প্রশ্নটা আমি বুঝাই। খাতায় লিখবেন 19 নাম্বারটা, মানে পড়তেছি আর কি, 19 লিখে ফেলেন। আমরা 19 নাম্বার পড়ছি। এবার এই পাশে উপরে লেখা আছে ইউ উইল হেয়ার 3 পিপল হ্যাভিং এ ডিসকাশন। আপনি শুনতে পাবেন 3জন মানুষ বসে কথা বলছে। হোয়েন ইউ হেয়ার দ্য পিপ, যখন আপনি পিপ করে শব্দ হবে, সামারাইজ দ্য হোল ডিসকাশন। ওই যে আপনার স্পিকিং এর স্পিকার চালু করে দিবে, পিপ মানে রেকর্ডার, তখন আপনি বলবেন। এগুলো তো আপনি জানেন, শব্দ হবে এখানে একটা। ওকে, ইউ উইল হ্যাভ 10 সেকেন্ডস টু প্রিপেয়ার এন্ড 2 মিনিটস টু গিভ ইউ রেসপন্স। জাস্ট ইউ হ্যাভ 10 সেকেন্ডস টু প্রিপেয়ার মিনস অডিওটা শেষ হওয়ার পরে 10 সেকেন্ড সময় পাবেন
10 সেকেন্ড পরে আপনার পিপ করে শব্দ হবে, তারপরে 2 মিনিটের জন্য একটা রেকর্ডার দিবে। এবার এই 2 মিনিটের ভিতরে আপনি কথা বলতে হবে। এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে কতক্ষণ বলতে হবে। এটা পিটি বলেনি, ওরা শুধু ওদের গাইডলাইনে বলেছে যতটুক তুমি পারো চেষ্টা করবা, তুমি যত দূর বলতে পারো আপ টু 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট চেষ্টা করো তুমি যত বেশি বলতে পারো। ওরা এরকম রিটেল লেকচার আর ডেসক্রাইব এর মতো বলে দেয় নাই 30 সেকেন্ড প্লাস করার চেষ্টা করো অথবা 2 মিনিটের মধ্যে 1 মিনিট করার চেষ্টা করো, এরকম কিছু বলেন। তো আমরা চেষ্টা করব 2 মিনিট, যেহেতু আমাদেরকে সময় দিয়েছে আমরা চেষ্টা করব সেটা 1.5 মিনিটের আশেপাশে নেওয়ার। কারণ 2 মিনিট আপনাকে কথা বলতে দিছে, আপনি যদি অন্তত 1.5 মিনিটও না বলেন এটা তো অনেক গরিব গরিব একটা ব্যাপার হয়ে যায়, রাইট? বুঝছেন তো? এখন কথা হচ্ছে ভাই, যারা স্পিকিং এ 90 পেয়েছে আপনার স্টুডেন্টস, তারা কয় সেকেন্ড কয় মিনিট করে বলছে এই 7ই আগস্টের পর যারা 90 পেল? এটা ডিপেন্ড করতেছে আপনার বলার পারফেকশনটা কতটুকু। যেমন আহ নেহা হাফসা আপু নামে একটা পোস্ট আমি সেদিন করেছিলাম, ওনার ভিসা হয়েছে, উনি জাস্ট 52-53 সেকেন্ড করে বলছে। উনি 7ই আগস্টের পরে, এটা 2.5 মাস আগের গল্প, উনি 7ই আগস্টের পরে প্রথম 90 করছে। তো উনি কিন্তু সেখানে 52-53 সেকেন্ডের বেশি বলতেই পারেনি, দুটাই এরকম 1 মিনিটও ক্রস করতে পারেনি। বাট ওনার বলার ধরনটা ছিল দারুণ, পুরা 5 লেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী। বাট এখান থেকে তো লিসেনিং এ নাম্বার যাবে, আপনাদের তো এটা জানা আছে। ওনার কিন্তু লিসেনিং স্কোর 90 ছিল না, লিসেনিং কম ছিল, 67 বা 66 এরকম ছিল। এখান থেকে লিসেনিং এ স্কোর যাবে। সো যে সকল প্রশ্নে আপনারা দেখতে পাবেন যে স্পিকিং এবং লিসেনিং একই সাথে নাম্বার যায়, সেখানে স্পিকিং এ আপনি 90 করলে এত বলাও লাগে না, অল্প বলেও আপনি স্পিকিং এ 90 করতে পারেন। রিটেল লেকচার থেকে যেহেতু লিসেনিং এ 10 নাম্বার যায়, আর আজকে জানলেন সামারাইজ গ্রুপ ডিসকাশন থেকে লিসেনিং এ কত নাম্বার যাচ্ছে যেন, 16 নাম্বার। তাহলে এই দুইটা প্রশ্ন থেকে লিসেনিং এ 26 নাম্বার যাবে। সো এই দুইটা কোয়েশ্চেনে অনেকে আজকের প্রশ্ন, ভাই আমি তো ছোট ছোট ফ্রেজ ধরলে হবে কিনা? হবে। স্পিকিং এর জন্য ছোট ফ্রেজ ধরলেও কোনো সমস্যা নেই, ফ্লুয়েন্টলি বলে গেলে আপনি এই দুইটা প্রশ্নে স্পিকিং এ 90 করতে পারেন, লিসেনিং এর নাম্বারটা কম আসবে, হয়তো সেটা 70-60 এই লেভেলে থাকবে। বাট কেউ যদি স্পিকিং লিসেনিং দুই জায়গায় আপনি 90 এক্সপেক্ট করেন, আপনাকে ডেফিনেটলি চেষ্টা অন্তত করতে হবে যে সকল প্রশ্নে স্পিকিং এবং লিসেনিং এর নাম্বার ভাগ হয় ও সকল প্রশ্নে কন্টেন্টটা একটু বেশি বেশি ধরার, অর্থাৎ ফ্রেজটা একটু বড় করে নেওয়ার। কমপক্ষে 1-2টা ফ্রেজ একটু বড় নেওয়া দরকার, বাকিগুলো ছোট হলেও সমস্যা নেই। ওকে, সো এই জন্য সামারাইজ গ্রুপ ডিসকাশনেও আমাদের একই কাজ, রিটেল লেকচারও আমাদের একই কাজ, একটু বড় বড় ফ্রেজ ধরার চেষ্টা করব যদি কারো এইম থাকে লিসেনিং এ বড় স্কোর করার। আর যদি মনে হয় না লিসেনিং এ আমার এত দরকার নেই, আমার লিসেনিং 60-65 হইলেই হবে, বাট স্পিকিং এ 90 দরকার, তাহলে আপনি এখানে মাঝারি টাইপের ফ্রেজ ধরেও স্পিকিং 90 করতে পারবেন যদি 5 লেন্স স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো করেন। অর্থাৎ এখানে আপনার ছোট ফ্রেজও আপনি ধরতে পারেন, তবে বেটার হচ্ছে বড় ছোট মিলায় ধরতে পারলে, কিছু বড় কিছু ছোট, সবই তো বড় ধরা যাবে না, এত পারফেক্ট হওয়া যায় না। আবার সব ছোট ধরলে সেই ক্ষেত্রে আবার 90ও আশা করা যায় না লিসেনিং এ, স্পিকিং এ আশা করা যায়। ওকে, সো সামারাইজ গ্রুপ ডিসকাশন সিম্পলি আমাদের একই কাজ। এখানে যে একটা অডিও প্লে হবে, এই অডিও শুনে শুনে আপনাদের মূল টার্গেট বড় বড় ফ্রেজ সিলেক্ট করা। এবার ফিরলাম আমাদের সামারাইজ গ্রুপ ডিসকাশনের 19 নাম্বার প্রশ্নে। আরো একবার এটাকে আমি সামারি করে নিই। খাতার মধ্যে আপনারা লিখেছেন সামারাইজ গ্রুপ ডিসকাশনে 3জন স্পিকার কথা বলবে, এটা লিখেন। 3জন স্পিকার কথা বলবে, সবাই লিখেন। সব সময় 3জন থাকবে, অলওয়েজ অডিওটার ভিতরে 3জন থাকবে। ওকে, তার পাশে লিখবেন 2জন বেটা 1জন বেটি, অথবা 2টা বেটি 1টা বেটা হবে, মজা করে বললাম। লিখে রাখবেন 2টা পুরুষ 1টা মহিলা, আদারওয়াইজ 2টা মহিলা 1টা পুরুষ হবে, কখনোই 3টা মহিলা থাকবে না, কখনোই 3টা পুরুষ থাকবে না। লিখছেন তো? সবসময় সামারাইজ গ্রুপ ডিসকাশনে 3জন বসে কথা বলবে, এ কথা সত্য। 3জনের 2টা পুরুষ থাকবে 1টা মেয়ে থাকবে, অথবা 2টা মেয়ে থাকবে 1টা পুরুষ থাকবে, 3টা ছেলে থাকবে। তার পাশে লিখবেন অলওয়েজ ইউনিভার্সিটি কন্টেন্ট থাকবে, গল্পটা সবসময় ভার্সিটি রিলেটেড হবে। এগুলো কোত্থেকে জানলেন? যখন পিটি আপডেট হয়েছে তখন পিটি একটা সেমিনারের তারিখ দিছিল যে কত তারিখে তারা একটা সেমিনার করবে। ওই সেমিনারে বিভিন্ন জায়গা থেকে মানুষ জয়েন করেছে, আমিও বাংলাদেশ থেকে জয়েন করেছিলাম। সো ওই সেমিনারের মধ্যে ওরা এগুলা বলে দিয়েছে, নতুন 2টা প্রশ্ন নিয়ে সেমিনারটা ছিল। সো আজকে তো এটাই পড়াচ্ছি, নতুনের প্রথম, কালকের ক্লাসে ওটা বুঝাবো, পরের ক্লাসেরটা পরের গল্প দিব। এগুলা এখানে লিখা নেই, পরীক্ষার হলেও থাকবে না, আপনারা জেনে রাখবেন।
এখানে সব সময় 3জন স্পিকার থাকবে এবং 3জন স্পিকারের মধ্যে 2টা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, অথবা 2টা মেয়ে থাকবে, একটা ছেলে থাকবে। সব সময় ভার্সিটি রিলেটেড কন্টেন্ট আপনাকে দিবে। কি হতে পারে? যেমন এখানে 3 মিনিটের একটা অডিওতে 3টা স্টুডেন্ট বসে পার্ট টাইম চাকরি করা যাবে কিনা ভার্সিটির ভিতরে এগুলা নিয়ে কথা বলতেছে। কোনো একটা সময় আপনার পরীক্ষা আসতে পারে, 3জন স্টুডেন্ট বসে কথা বলতেছে ভলান্টিয়ারিং জব করবো নাকি। কোনো এক সময় আসবে এরকম 2জন টিচার 1জন স্টুডেন্ট বসে কথা বলতেছে সামনের সেমিস্টারে পিকনিক অ্যারেঞ্জ হবে ভার্সিটিতে, কিভাবে সেটা আরো ভালো করা যায়, স্যারদের সাথে স্টুডেন্ট মিটিং করছে। অথবা কখনো থাকবে 3জন টিচার বসে কথা বলছে, ওটার মধ্যে 2টা মহিলা টিচার, পুরুষ টিচার 1জন, অথবা 2জন পুরুষ 1জন মহিলা। ভার্সিটি রিলেটেড কথাবার্তা থাকবে অলওয়েজ। তাহলে এটা খাতায় লিখলেন, সামারাইজ গ্রুপ ডিসকাশনে আপনি সব সময় 2টা মহিলা 1টা ছেলে পাবেন, অথবা 2টা ছেলে 1টা মহিলা পাবেন, কখনোই 3টা ছেলে 3টা মেয়ে পাবেন না। আর সব সময় আপনি ভার্সিটি রিলেটেড টপিক গুলো পাবেন এখানে, অলওয়েজ ভার্সিটি রিলেটেড দিবে। ওকে, এটা আমরা খুঁজে বের করেছি ভার্সিটির ভিতরে পার্ট টাইম চাকরি করলে কেমন হয়, যেটা অস্ট্রেলিয়াতে গিয়ে আপনারা করবেন। এটা আমি অনেকটা ওইটার উদ্দেশ্যেও ক্লাসের জন্য রাখছি, যে এটা আসলে আমাদের সবাই তো এটা করবো ইন ফিউচারে, আর একটু রিয়েলিস্টিক হবে আমাদের লার্নিংটা। অলরাইট, আচ্ছা এবার আসেন। ও আরেকটা ব্যাপার, আজকে তো আবেগে অনেক গল্প করে ফেলছি, আমার নিজের উপজেলার অনেক স্টুডেন্ট এই বেঁচে আছেন, দয়া করে এগুলা খাইনি বাইরে বলার দরকার নেই, আমার সাথে দেখা হইলেই বলিয়েন। ওকে, আমার 1-1.5 কিলোমিটারের ভিতরেই কয়েকজন আছে, তো এগুলা এলাকায় ছড়ানোর কোনো দরকার নেই, আমি আমার মতো আসি আর কি। অলরাইট, সো প্লিজ এইটুকু অনুরোধ অন্তত রাখেন। আচ্ছা, এই জায়গাটায় সিম্পলি যেটা বলছিলাম, হ্যাঁ একটা অডিও হবে, এবার এই অডিওটাকে প্লে করি, আপনারা শুনবেন এই অডিওতে কি কি সে বলে। 3 মিনিট ধরে শুনতে হবে, তারপরে খাতার মধ্যে নোট নিতে হবে। আমাদের স্টাইল হচ্ছে শুরুতে যে কথাটা বলবে ওটার দিকে খুব মনোযোগ রাখা। দেখেন তো এখানে লোকটা কি বলে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। Are discussing part-time work on campus. 3 students are discussing part-time work on campus at university. Hey guys. এখানে অডিওতে প্রথমে একটা লোক এসে বলবে কিসের ব্যাপারে গল্প হবে, সে হেডিং বলে যাবে। যেমন একটা লোক এসে বলছে 3 স্টুডেন্টস আর ডিসকাসিং পার্ট টাইম জব এট ইউনিভার্সিটি, এটা বলে সে চলে গেছে। তার মানে এখানে আমাদের অডিওতে প্রথম যে ব্যক্তি এসে কথা বলবে তিনি আর আসবেন না, তিনি 3জন স্টুডেন্টের বাহিরে। অর্থাৎ এখানে কথা বলবে 4জন, প্রশ্নের হলো 3জন, আর 1জন এসে আপনারে হেল্প করে যাবে, শুধু হেডিংটা বলে চলে যাবে। আপনার কাজ ঝটপট করে খাতার মধ্যে সবার উপরে হেডিংটা প্রথমে লিখে ফেলেন। ওকে, আমি এবার দেখাচ্ছি কিভাবে লিখবেন, আমার নিজের হ্যান্ড রাইটিং পাঠাচ্ছি আপনাদের গ্রুপে। এবার হচ্ছে আমি পাঠাচ্ছি, ওটা একটু দেখেন। আচ্ছা, আপনারা তাহলে এই ফাঁকে একটু অডিওটা প্লে করি, ওগুলো আমি পাঠাই, সময় নষ্ট না হোক। খেয়াল রাখেন, আগামী ক্লাসের হোমওয়ার্ক, আগামী ক্লাসের পরের ক্লাসে আমাদের এক্সাম হবে, মাথায় রাখবেন। আগামী ক্লাস শনিবার, শনিবারে আমাদের স্পিকিং শেষ হবে। সোমবারের ক্লাসে আমাদের কিন্তু 1 নাম্বার পিডিএফ বা বানানের যে এক্সামটার কথা সেটা হবে। আর কালকে রাত 9:30টায় আমাদের ব্যাকআপ ক্লাসটা হবে রিড অ্যালাউড আর রিপিট সেন্টেন্সের উপরে। ওকে, কালকে ইনশাআল্লাহ বেঁচে থাকলে করাবো, দোয়া করেন যেন বেঁচে থাকলে করাইতে পারি আর কি। কালকে রাত 9:30টায় এই ক্লাসের লিঙ্কেই। এই হলো কালকে, পরশু শুক্রবার বন্ধ, শনিবার 9:30টায় আবার ক্লাস, রবিবার বন্ধ, সোমবার রাত 9:30টায় আমাদের এক্সাম। সো প্রস্তুতি চলতে থাকুক। অলরাইট, এবার আসেন আমাদের সামারাইজ গ্রুপ ডিসকাশনে। এখানে 3 মিনিটের একটা অডিও যে দিল, এটা আপনাদের কালকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 5টা। কোন 5টা? যে কোনো 5টা, প্রথম 5টায় কেউ করিয়েন না দয়া করে। নভেম্বর প্রেডিকশন থেকে আছে 15টা, কেউ শেষের 5টা, কেউ মাঝখানের 5টা, কেউ প্রথম 5টা করেন। 5টা করতে গিয়ে আমাদের প্রথম কাজটা কি, আমাদের এখানে অডিও কিন্তু শুনতে পারবেন না। প্রথমে ওপেন করে রিটেল লেকচারের মতো এখানে অ্যান্সারে ক্লিক করবেন। অ্যান্সারে ক্লিক করে 3জন স্টুডেন্ট কি কি কথা বলে তার সকল কথা এখানে ট্রান্সক্রিপ্ট আকারে পাবেন, স্পিকার 1 2 3 দিয়ে। আর আপনার কাজ হচ্ছে পরীক্ষার হলে 3জন স্পিকারের জন্য 3টা আলাদা আলাদা জায়গায় নোট নেওয়া, এবং এখানে 3টা রিটেল লেকচার মিলে একটা হবে এমন টাইপের একটা ব্যাপার। ওখানে ছিল একটা রিটেল লেকচার, এখানে ধরতে পারেন আপনি 3জনের জন্য 3টা রিটেল লেকচার, ফরম্যাটটা ওইরকম টাইপের। আর স্পিড দিবেন 1.1, সরি 1। আর স্পিকার, যদি কোনো প্রশ্নে অরিজিনাল স্পিকার পাওয়া যায়, অনেক আগে এই গল্প বলা শেষ,
সেখানে সবসময় অরিজিনাল রাখবেন। অরিজিনাল যদি না পাওয়া যায় তখন আপনি ডিফল্ট, র্যান্ডম যেটা মনে হচ্ছে আপনি রেখে দিতে পারেন, র্যান্ডম রাখতে পারেন। এখানে যেহেতু অরিজিনাল পেয়েছি তাই অরিজিনাল রাখলাম। স্পিড দিবেন 1। তাহলে আমরা জানলাম আমাদের এই দুইটা চ্যাপ্টারে স্পিড থাকবে 1, রিটেল লেকচার এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন। এই দুইটা চ্যাপ্টারে স্পিড থাকবে 1, অলওয়েজ এই দুইটা চ্যাপ্টারে স্পিড থাকবে 1। ওকে, সো এবার আসেন অডিওটা আমি প্লে করে দিই, আপনারা শুধু বসে বসে অডিওটা শুনেন। এই ফাঁকে আমি আপনাদেরকে আমার খাতার নোটগুলো পাঠানো শুরু করি যেগুলো তৈরি করছি আপনাদের জন্য। ওকে, অডিওটা শুনেন, খেয়াল করেন। খালি আপনি খেয়াল করবেন এখানে প্রথম একটা লোক এসে হেডিং বলবে, তারপরে 3টা স্টুডেন্ট সিরিয়ালে কথা বলা শুরু করবে। প্রথমে একজন কথা বলবে, তারপরে মাঝখান দিয়ে আরেকজন বলবে, বন্ধু আমি তাহলে একটু বলি দাঁড়া। সে 2 মিনিট, সে 7-8 সেকেন্ড 10 সেকেন্ড বলবে। তারপরে আবার আরেক বন্ধু আছে সে বলবে, তারপরে আবার আরেকজন বলবে। এখানে এমন না যে একজন টানা কথা বলে শেষ করে চুপ করে বসে থাকবে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, না। এখানে ওরা ঘুরে ঘুরে কথা বলবে। এই যে দেখেন, ট্রান্সক্রিপ্টটা দেখলেই বুঝবেন। প্রথমে এখানে ন্যারেশন একটা লোক বলে চলে যাবে, সে আর আসবে না, সে হেডিং বলে চলে যাবে। এবার স্পিকার 1 সে বলতেছে হেই গাইস, অনেকক্ষণ বলে এই পর্যন্ত বলবে। তারপরে স্পিকার 2 কথা বলবে। খেয়াল রাখবেন স্পিকার 2 ছেলে নাকি মেয়ে, খেয়াল রাখবেন স্পিকার 1 ছেলে নাকি মেয়ে। আপনারা এটা একটু ধরার চেষ্টা করবেন যে স্পিকার 1 ছেলে, স্পিকার 2 কি মেয়ে না ছেলে, স্পিকার 3 কি ছেলে না মেয়ে, এটা আমাদের ধরতে হবে। তারপর স্পিকার 3 এর পরে আবার স্পিকার 1 কথা বলছে, যে প্রথমে কথা বলছে সে আবার কথা বলবে। এরপরে তো স্পিকার 2 কথা বলার কথা ছিল, কিন্তু পরে স্পিকার 2 না বলে আবার স্পিকার 3 বলে ফেলছে। সো এটাও খাতায় নোট করে রাখেন। সামারাইজ গ্রুপ ডিসকাশনে সবসময় যে স্পিকার সিরিয়াল মেনটেন করবে 1 2 3 ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আমাদের এখানে 2টা মেয়ে আছে, ধরেন রাফিদা আছে, জান্নাত আছে, আর একটা ছেলে আছে মনে করেন অপু। তাহলে রাফিদা, জান্নাত, অপু। প্রথমে রাফিদা কথা বলছে, পরে অপু কথা বলছে, পরে জান্নাত কথা বলছে। আবার ঘুরে যে রাফিদাই বলবে ব্যাপারটা এরকম না, অপুও বলতে পারে। আবার অপুর পরে যে রাফিদা বলবে ওরকম না, অপুর পরে জান্নাতও বলতে পারে। আবার জান্নাত বলার পরে আবার রাফিদা বলতে পারে। এটা আমাদেরকে একটু ধরা লাগে, কে কখন কথাটা বলতেছে, সেটা কি ছেলে না মেয়ে। এটা আমাদের এখানে একটা চ্যালেঞ্জ, এই একটা চ্যালেঞ্জ ছাড়া আর কোনো চ্যালেঞ্জ নেই। সো আপনারা অডিওটা শুনেন, ট্রানজিশনটা শুধু বুঝবেন, একজনের পরে একজন কিভাবে কথা শুরু করে এটা একটু খেয়াল করেন। ইন দ্য মিড টাইম আমি ওগুলা পাঠাই। তাহলে আপনাদের মূল খেয়াল করার বিষয়টা কি দিলাম, শুধু খেয়াল করবেন 3জন কথা কিভাবে চেঞ্জ করে, কার পরে কে আসে, এটা একটু শুধু খেয়াল করবেন। প্লে করলাম। 3 students are discussing part-time work on campus at university. Hey guys, I was just thinking about how helpful it is to have part-time jobs right here on campus. It really saves a lot of travel time compared to working somewhere else. Plus, it feels like the university gets that we're students first, so they're usually pretty flexible with hours around our classes. It's a big help for managing our studies. Yeah, I totally agree with that, George. The convenience is definitely a big plus. I've heard there are a lot of different kinds of jobs too, like working in the library, in the student cafeteria, or even as a peer tutor. I'm wondering if those types of jobs offer better pay or more useful experience than, say, a retail job downtown. From what I've seen, it really depends on the department, Matilda, but many campus jobs do offer useful experience, especially if you're looking for something that connects with your major. I know a friend who got a job with IT support, and it's been great for their tech skills. Plus, it's a fantastic way to meet new people from different parts of the uni that you wouldn't normally interact with. That's a good point about the experience, Will. But sometimes, even with the flexibility, it can be hard to balance the work. I'm working at the campus bookshop, and during busy times, it can be pretty tough. It just means you have to be super organized with your studies, which isn't always easy when deadlines are piling up. You're right about the workload, George. It definitely takes discipline. I've also heard that some of the more flexible or admin jobs can be pretty competitive to get into because everyone wants those steady, predictable hours. It's not just about finding a job, but finding one that truly fits your schedule without adding too much stress. That's a good point, Will. It sounds like managing your time well and getting through the application process are big hurdles. Maybe it's about being really choosy about the job and how many hours you commit to. I heard some departments offer very flexible, kind of one-off work, like helping with events, which might be less demanding than a regular weekly schedule. You're right about the competition, Matilda. I actually had to apply to a few different places before I got my current job at the bookshop. It felt like applying for a real job, with interviews and everything.
But once you're in, it's usually pretty secure, and the campus environment is generally much more understanding than an employer from outside. That's good to know, George. So, even with the challenges of balancing studies and the application process, do you both feel like the benefits of working on campus really outweigh the drawbacks? I'm still trying to decide if it's the right move for me, especially with my course load this semester. For me, absolutely. Being financially independent is a huge plus, and as I mentioned, the skills I'm gaining are directly useful for my career path. While it adds to the schedule, the reduced commute and supportive environment make it totally worth it. It's helped me feel more connected to the university community too. ওকে, এখানে আমরা একটা বিশাল বড় অডিও শুনলাম। আমাদের এখানে অনেক কিছু বুঝছি, অনেক কিছু বুঝি নাই, কোনো প্রবলেম নাই। বাট এখানে অন্তত আমরা এইটুকু বুঝতে পারছি, এই জায়গার ভিতরে তিনজন যে কথা বলছে তারা ভার্সিটিতে পার্ট টাইম চাকরি করলে কি হবে না হবে একজনের পর একজন খালি কথা বলছে, মাঝখানে তারা সিরিয়ালও ব্রেক করছে। ওকে, এবার দেখেন আমরা যে গ্রুপে আপনাদেরকে পাঠাইছি কিছু জিনিসপত্র, এই জিনিসটার কাজটা কি তাইলে বুঝতে পারবেন। এই অডিওটা পরীক্ষার হলে একবারই প্লে হলো। আপনার কাজ পুরা 3 মিনিট শুনে সকল কিছু লেখার দরকার নেই। স্টুডেন্ট 1 থেকে একটু লিখলেন, স্টুডেন্ট 2 থেকে একটু লিখলেন, স্টুডেন্ট 3 থেকে একটু লিখলেন। এভাবে শুধু প্রত্যেকটা স্টুডেন্ট থেকে একটু একটু করে লিখে লিখে কয়েকটা পয়েন্ট কালেক্ট করবেন, প্রত্যেকটা স্টুডেন্টের নামে নামে আলাদা করে কালেক্ট করবেন। এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আমি হচ্ছে এবার আপনাকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো আপনাদের গ্রুপে পাঠানো হয়ে গেছে। ওকে, এটা আপনাদের গ্রুপে অলরেডি পাঠানো হয়ে গেছে। এবার দেখেন পরীক্ষার হলে যে এরকম একটা খাতা থাকবে, এই খাতাটা বিশাল বড় থাকে। এক্সামের হলের খাতাটা লিগ্যাল পেপারের মতো লম্বা হয়, জমির দলিলের মতো লম্বা হয়, অনেক বড়। এবং এইখানে আমিও চেষ্টা করেছি একটা লম্বা পেপার আপনাদের জন্য কালেক্ট করার। আমার এটা লিগ্যাল সাইজ পেপার, এটার পিছনে একটা দলিল আছে, দলিলের ফটোকপি আর কি, উল্টা পাতায় আমি এটা লিখেছি। আচ্ছা, এবার এখানে ওই যে SGD 19 আমি লিখে রাখছি উপরে, পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস এট ইউনিভার্সিটি, এটা হলো হেডিং। আপনাদের প্রথম কাজ কি, যখন প্রথম লোকটা এসে হেডিংটা বলে ঝটপট করে হেডিংটা লিখবেন। হেডিং যে বলবে সে আর আসবে না, সে চলে গেছে। একটু আগে অডিওতে শুনছেন লোকটা বলে গেছে 3 স্টুডেন্টস আর ডিসকাসিং পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস এট ইউনিভার্সিটি। 3 জন স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাস ইউনিভার্সিটিতে পার্ট টাইম জব নিয়ে হচ্ছে গিয়ে আপনার কি করবে, রেসপন্ড টু এ সিচুয়েশন। আচ্ছা, পার্ট টাইম জব নিয়ে কথা বলবে। ঝটপট করে খাতার মধ্যে লিখে ফেললাম পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস এট ইউনিভার্সিটি। পরের কাজ কি, প্রথমে একটা ছেলে প্রথমে বলছে হে গাইস, তার মানে স্টুডেন্ট 1 একটা ছেলে, রাইট? এবার আপনার কাজ হচ্ছে ঝটপট করে এই পাশে অথবা উপরে যে যেভাবে লিখতে পারেন, আবারও বলছি, হইতে পারে সেটা এই পাশে অথবা হইতে পারে উপরে। উপরে হইলেও মন্দ না, এই পাশে হইলেও মন্দ না। যদি এমন হয় সে, আমি খাতা থেকে আপনাদের যদি একটু ডিফারেন্ট করে দেখাই, ধরেন আমি এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করি। আমি 2 ভাবে দেখাচ্ছি, ওটা এখনো পাঠাইনি, আপনি ওভাবেও করতে পারেন। প্রথম গেল হেডিং, উপরে গেল হেডিং লিখলাম। এবার আপনি উপরে লিখলেন, কি লিখে এরকম একটা টান দিবেন। তারপরের বার এখনো দেখাচ্ছি না, দাঁড়ান, সি আবার হি। এবার গ্রুপে আমি আরেকটা ছবি দিলাম মোবাইলে তুলে, খেয়াল করেন। আপনি এইভাবেও করতে পারেন, আপনি চাইলে পরীক্ষার হলে তেরা করেও লিখতে পারেন। যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা করে নিলেই হবে। এবার দেখেন আপনাদের গ্রুপে আমি আরেকটা ছবি দিচ্ছি। এবার এই ছবিটা আমি আপনাকে দেখাই, তাইলে ওকে, আশা করি বুঝছেন। হায় হায়, এত শুয়ে পড়ছে, সোজা হলে না ভালোই তো। আচ্ছা, আশা করি বুঝছেন। আপনি চাইলে 3 জন স্পিকারের লেখাটা উপরেও হি লিখে নিতে পারেন, সি লিখে নিতে পারেন, হি লিখে নিতে পারেন, তার আন্ডারে নিচে নিচে লিখতে পারেন। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, ওই যে উপরে লিখবেন আর কি হিটা। আশা করি এটার ওভাবে দেখানোর কিছু নাই, এটা বুঝে গেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যখনই একজন পুরুষ স্পিকার কথা বলা শুরু করবে, ঝটপট করে আপনি উপরে হি বা সি তাড়াতাড়ি করে লিখে ফেলবেন। ওকে,
মানে স্পিকার 1 আমি এখানে লিখেছি S1, যে একজন পুরুষ। কেমনে বুঝলাম? প্রথম কথাটা একটা ছেলে শুরু করছে, হে গাইস, তখন আপনি ঝটপট করে উপরে হি লিখে ফেলবেন, আপনার আর কিছু লিখার দরকার নেই। আপনার S1 S2 লিখতে হবে, এসব কিছু দরকার নেই। আমি সবই লিখে রাখছি। কেউ চাইলে S1 দিয়ে M লিখতে পারেন, M মানে মেল। ওটা না করে হি শিটা আমাদের ফরম্যাটের ভিতরে লাগবে বলার সময়, তাই হি আর শি দিয়ে লেখাটাই খুব ভালো। চেষ্টা করবেন উপরে হি লিখে ফেলার, ঝটপট করে আপনি হি লিখে ফেললেন। এবার ওই লোকটা প্রথমে কিছুক্ষণ কথা বলছে, হে গাইস, আই থিঙ্ক পার্ট টাইম জব এটা এটা হবে। এবার সে যখন প্রথমে কিছুক্ষণ কথা বলে, তার প্রথম কথা বলা থেকে আমরা চেষ্টা করব দুইটা ফ্রেজ লেখার। অর্থাৎ আপনাকে যে অডিওটা দেখানো হলো, এবার আবার অডিওতে যান, তাহলে সহজ হয়ে গেল। এই হলো অডিওর ন্যারেশনটা, খেয়াল করেন। এখানে প্রথম স্পিকার কি বলতেছে, এটা হলো স্পিকার 1, সে তো একটা ছেলে। সে বলতেছে, হে গাইস, think I was thinking about how helpful it is to have part-time jobs right here on campus. সে এসে তার দুই বন্ধুরে বলতেছে, আমি জাস্ট চিন্তা করতেছিলাম ভার্সিটিতে যদি পার্ট টাইম চাকরি করি কেমন হয় ব্যাপারটা। টাকা ইনকামের জন্য পার্ট টাইম জব আমাদের বিদেশে গিয়ে করতে হবে, সেটা যদি ভার্সিটির ভিতরে হয় তাহলে কেমন হবে, সে এটা বলতেছে। তারপরে সে বলতেছে, ইট রিয়েলি সেভস এ লট অফ ট্রাভেল টাইম কম্পেয়ার টু ওয়ার্কিং আউটসাইড এলস, অথবা সামওয়্যার এলস। সে বলতেছে এটা আমাদের ট্রাভেল টাইমটা বাঁচাবে। যদি ভার্সিটির ভিতরেই আমরা কাজ করতে পারি তাহলে তো কষ্ট করে আর বাসে চড়ে দূরে যাওয়া লাগবে না। তারপরে সে আরো কথা বলছে, সে একাই সব বলছে। প্লাস it feels like the university gets that we are students first, so they are usually pretty flexible hours around our classes. It's a big help for managing our studies. সে এখানে 4টা সেন্টেন্স বলেছে। 4টা সেন্টেন্স বলতে তার 15-17 সেকেন্ড লেগেছে। সে শুধু বলেছে বন্ধুরা কেমন হয় যদি ভার্সিটিতে কাজ করি, পাশাপাশি বলছে এটা আমাদের অন্য জায়গায় কাজ করতে গেলে যে ট্রাভেলিং টাইমটা নষ্ট হবে, বাসে চড়ে অনেক সময় ধরে যেতে হবে, সেটা বাঁচাবে। পাশাপাশি আমরা তো ভার্সিটির স্টুডেন্ট, আমাদের কিন্তু পড়াশোনা ম্যানেজ করতে সহজ হবে। সে আপনার ক্লাস শেষ, আপনি চাইলে ইউনিভার্সিটিতে পার্ট টাইম চাকরি করতে পারেন, আপনি ক্যাফেটেরিয়াতে চাকরি করতে পারেন, আপনি লাইব্রেরিতে চাকরি করতে পারেন, আপনি নাইট শিফটে ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারেন, আপনি ক্লিনারের চাকরি করতে পারেন। আপনার ইউনিভার্সিটিতে অনেক ওয়ার্ক থাকে, আপনি ক্যান্টিনে কাজ করতে পারেন, আপনি পিয়ার টিউটর হিসেবেও কাজ করতে পারেন, টিচার অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে, অথবা আপনি যে কোনো কাজই ক্যাম্পাসের ভিতরে থাকে আপনি সেটা করতে পারেন। এবার প্রথম পয়েন্টে যে কথা বলছে সে ছিল একজন ছেলে। সে এখানে 4টা লাইন বলছে, 4টা লাইনে 4টা মূল কথা বলছে। একটাতে বলছে ক্যাম্পাসে চাকরি করলে কেমন হয়, আরেকটাতে বলছে বাইরে গেলে সময় নষ্ট হবে, ক্যাম্পাসে চাকরি করলে সময়টা বাঁচবে, আরেকটা বলছে আমরা তো ভার্সিটির স্টুডেন্ট, আমাদের এইখানে ক্লাস করলে আমাদের পড়াশোনা সহজে ম্যানেজ করা যাবে। তাইলে এইখানকার বেস্ট নাম্বার স্পিকিং এবং লিসেনিং দুই দিকেই যদি কেউ পেতে চান তাহলে প্রতিটা বাক্যের মূল থিমটা তুলে ধরতে হয়। এখানে সে 4টা বাক্য বলেছে, আপনি 4টাই যে লিখতে হবে এমন না, 4টা তো লিখতে পারবেন না, একটা লিখতে লিখতে তো সে আরেকটা বলে চলে যাবে। আপনি এখানে চেষ্টা করবেন কমপক্ষে 2টা আপনি লিখতে পারেন কিনা, অথবা কষ্ট হয়ে গেলে অন্তত একটা লিখেন। আমি বোঝানোর চেষ্টা করেছি। আমরা ধরে নিলাম এটার নাম অপু, সে ছেলে, তার নাম অপু। আমরা 3টা ক্যারেক্টার নিয়েছি, একটা অপু, একটা রাফিদা, আর একটা হলো জান্নাত। এবার অপু যখন কথা বলতেছে, অপুর কথার উপরে হি লিখবেন, কারণ অপু ছেলে। এখানে আপনি নাম লিখবেন না। অনেক সময় আপনারা ডিরেক্টলি কোনো কোনো জায়গায় নাম পাবেন, আপনি এখানে নাম লিখবেন না, আপনি এখানে শুধু হি লিখবেন উপরে। এবার হি এর আন্ডারে অপু কি কি কথা বলছে তার ভিতর থেকে আপনি এইভাবে 2টা করে বাক্য লিখবেন। আমি এখানে প্রথম একটা বাক্য লিখেছি, হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ পার্ট টাইম জবস অন ক্যাম্পাস। ক্যাম্পাসের মধ্যে পার্ট টাইম চাকরি করলে কেমন হবে। তারপরের লাইনে লিখছি, ইট সেভস এ লট অফ ট্রাভেল টাইম কম্পেয়ার টু ওয়ার্কিং আউটসাইড। এখানে আপনি যে কোনো 2টা লেখেন, কমপক্ষে চেষ্টাটা করবেন, না পারলে একটা হলেও হবে। তারপরে কিন্তু অপুর উপরে হি লিখে আছে। এবার অপু কথা বলা শেষ, হঠাৎ করে মাঝখানে একটা মেয়ে কথা বলা শুরু করছে, খেয়াল করছেন কিনা। এবার দেখেন ওই মেয়েটা কথা বলছে কি, আমরা চলে গেলাম ওই মেয়ের কথায়। এটা প্লে করি, তাকান এদিকে। 3 students are discussing part-time work on campus at university. Hey guys, অপু I was just thinking about how helpful it is to have part-time jobs right here on campus. It really saves a lot of travel time compared to working somewhere else. Plus, it feels like the university gets that we're students first, so they're usually pretty flexible with hours around our classes. It's a big help for managing our studies. Yeah, I totally agree with that. এটা একটা মেয়ে, তাহলে আমরা ধরে নিলাম এটা হলো গিয়ে আমাদের রাফিদা। অলরাইট, অপুর পরে রাফিদা কথা বলবে। আমাদের ক্লাসে রাফিদা আছে, জান্নাত আছে, আর অপু আমার বন্ধু, তারা দুজন আবার অপুরে চিনি। আচ্ছা, তো যাই হোক, এখানে কি হলো,
সিম্পলি এখানে রাফিদা বলছে ইয়া একটা মেয়ে। এবার আপনি ঝটপট করে আপনার খাতার মধ্যে একটু ফাঁকা তৈরি করে নিচে লিখে ফেলবেন শি। সেটা কোথায়? এই যে একটু নিচে একটু ফাঁকা রাখবেন, কারণ আপনার অপু তো কথা বলা শেষ করে নাই, অপু তো আবার বলবে। তাহলে অপুর থেকে আপনি প্রথমে শুধু 2টা না লিখছেন, এরপরে যখন অপু আবার কথা বলবে তখন আরো লিখবেন না? তো সেগুলোর জন্য জায়গা খালি রেখে আসবেন। এবার রাফিদা কথা বলছে, আপনি উপরের মধ্যে যেহেতু লিগ্যাল পেপার বড় করে শি লিখে ফেলছেন, আমি বাম পাশে লিখছি শি। ওকে, ঝটপট করে আপনি শি লিখলেন। এবার কোন একটা রচনায়, কোন একটা পরীক্ষার কোন একটা প্রশ্নে যদি প্রথমে অপু কথা বলে হি লিখে ফেললেন, পরে রাফিদা কথা বললো শি লিখে ফেললেন, এবার আপনারা ইনকল মেসেজে লিখবেন 3 নাম্বারটা কি শি হবে না হি হবে? দেখি কি বুঝতে পারলেন এখন পর্যন্ত। প্রথমে হি লিখছেন, পরেরটা শি লিখছেন, আরেকজন স্পিকার বাদ আছে, এবার 3 নাম্বারটা কি হি হবে না শি হবে? আচ্ছা, অনেকেই বলতেছে হি হবে। আচ্ছা, একজন বলছে হি অর শি, আসলে উত্তর হলো হি অথবা শি। কারণ উপরে একজন মেয়ে গেছে, একজন ছেলে গেছে, এবার পরেরটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, নট শিওর। কিন্তু এমন যদি হইতো প্রথমে রাফিদা কথা বলছে, তারপরে জান্নাত কথা বলছে, এবার 3 নাম্বারেরটা কি হবে? তখন 3 নাম্বারেরটা কি হবে? রাইট করেন। তখন 3 নাম্বারেরটা হি হবে। ভেরি গুড অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝছেন। এবার আবার চলে আসেন খাতায়। থ্যাংক ইউ, গুড পারফরমেন্স। তার মানে আমরা এখানে এটা বুঝতে পেরেছি, প্রথমে অপু কথা বলেছে, সে হি, অপুর থেকে 2টা লাইন লিখছি। এবার রাফিদা কিছু একটা বলা শুরু করছে, এবার চলেন রাফিদা কি বলে তার কাছে চলে যাই। আমরা রাফিদা থেকে লিখছি দ্য কনভিনিয়েন্স হুইচ ইজ ডেফিনেটলি এ বিগ প্লাস। এবার রাফিদার কথাগুলো শোনা যাবে। চলে গেলাম রাফিদার কাছে। এবার রাফিদা শুরু করছে ইয়া বলে। হ্যাঁ, শুনেন ও কি বলে। ওকে, প্লে করি, দেখেন So they're রাফিদা usually আসবে। pretty flexible with hours around our classes. It's a big help for managing our studies. Yeah, I totally agree with that, George. The convenience is definitely a big plus. I've heard there are a lot of different kinds of jobs, too, like working in the library, in the student cafeteria, or even as a peer tutor. I'm wondering if those types of jobs offer better pay or more useful experience than, say, a retail job downtown. From what I've seen, it really এবার কিন্তু 3 নম্বরে আরেকটা ছেলে শুরু করছে, ফ্রম হোয়াট আই হ্যাভ সিন। তার মানে এবার আরেকটাও হি হবে। এবার আমাদের রাফিদা কি বললো? সে বলতেছে জর্জের সাথে সে এগ্রি করে। জর্জ ছিল প্রথম ছেলেটা। আপনি এখানে নামটাম কিছু মেনশন করবেন না, তাহলে মানে ঝামেলা বাঁধায় ফেলবেন। আপনারা এখানে কোনো নামটাম মেনশন করবেন না, কথাগুলা খালি মেনশন করলেই হবে। সো এখানে নামের দিকে খেয়াল করার দরকার নেই। ছেলে হোক মেয়ে হোক, তার নাম যাই হোক, হোক তার নাম জর্জ, হোক তার নাম রোনালদো ব্যানার্জি, অথবা তার নাম হোক মনে করেন যে মেসিদো, অথবা তার নাম শুক্কুর আলী, সে হি, সে যাই হোক সব হিতে চলে যাবে। এবার মহিলাদের সব চলে যাবে শীতে, কোনো নাম মেনশন করবেন না। ওকে, শুধু প্রোনাউন মেনশন করলে হবে, নাউন মেনশন করার দরকার নেই। এবার সে বলতেছে হ্যাঁ জর্জ, তুমি যা কইছো দারুণ বলছো, মানে অপু যা কইছস ঠিকঠাক কইছস। রাফিদা এই কথা বলতেছে, তাইলে এটা আমাদের জন্য তো একটা ডেফিনেটলি একটা বিগ প্লাস, ভার্সিটিতে যদি কাজ টাজ খুঁজে পাই। তারপরে রাফিদা কইতেছে আমি শুনছি ভার্সিটিতে নাকি অনেক অনেক কাজ আছে, যেমন হলো আমরা হচ্ছে লাইব্রেরিতে কাজ করতে পারি, স্টুডেন্ট ক্যাফেটেরিয়াতে কাজ করতে পারি, পিয়ার টিউটর হিসেবেও কাজ করতে পারি। তারপরে সে বলছে এগুলো নাকি ভালো পে করে। সে অন্ডারিং হইতেছে দিস টাইপস অফ জবস অফার বেটার পে। অর্থাৎ আমাদের এখানকার মূল পয়েন্টটা কি, এই ধরনের চাকরিগুলো ভালো পে করে। এখানকার পয়েন্ট কি কি টাইপের জব আছে। এবার আপনি তো এগুলো অডিও শুনে যখন লিখবেন, আপনি হুবহু এখানে অডিওর মতো লিখতে হবে না, আপনার মতো করে গুছায় লিখলেও হবে। সেটা অলরেডি আপনি জানেন, রিটেল লেকচারের ক্লাসেও শিখেছেন। সে আপনি এখানে যদি লেখার সময় এরকম লিখে ফেলেন, there are a lot of different kinds of jobs too, like working in the cafeteria and library। কেউ লিখবে এরকম টাইপের there are many jobs at campus। এখানে তো মেনি শব্দটা নাই, নো প্রবলেম, মূল থিমটা ধরে রাখতে হবে। সো কেউ লিখবে এরকম there are many jobs at campus like working in the cafeteria and in the library। আবার কেউ লিখবে এরকম করে, এ দুটা লিখতে পারেনি, সে একটা লিখছে, পিয়ার টিউটর হিসেবে চাকরি করছে। চেষ্টা তো করবেনই অডিওর মতো করে লিখার, না পারলে টুকটাক আপনি নিজের ভিতর থেকে এক্সট্রা শব্দ দিতে পারবেন, নো প্রবলেম। কন্টেন্টটা ঠিক থাকতে হবে, প্যারাফ্রেজ করতে পারবেন। এবার রাফিদা 5-10 সেকেন্ড কথা বলছে, এবার তার থেকে আপনি কি কি লিখছেন খাতায় চলে যান। এবার রাফিদার আন্ডারে আপনি লিখছেন দ্য কনভিনিয়েন্স হুইচ ইজ ডেফিনেটলি এ বিগ প্লাস। কনভিনিয়েন্স যেটা কিনা একটা বিগ প্লাস,
এখানে হুইচটা হয়তো আমি অডিওতে শুনি নাই, কিন্তু এখানে আপনি সেন্টেন্স কানেক্ট করার জন্য হুইচ দিয়ে তো আমরা কানেক্ট করতেই পারি। রাইটিং এ আমরা যখন অ্যাডভান্স রাইটিং এর ক্লাস নেব, সেখানে আমরা শেখাবো 7W দিয়ে যখন আপনি সেন্টেন্স কানেক্ট করবেন তার পূর্বে কমা দিতে হয়। তাই আমি লেখার সময় দিয়ে রাখছি। এখন এটা রাফ খাতার মধ্যে দিলেই কি আর না দিলেই কি, চলে আসছে তাই বসে গেছে। তো ওগুলো আমরা অ্যাডভান্স রাইটিং এর ক্লাসে শিখবো। এখন লিখতে গিয়ে আমি তো এখানে মুশকিল, এখন লিখতে গিয়ে আমি এখানে হুইচ ইজ লিখে ফেলছি কানেক্ট করার জন্য, হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা মিনিট একটু মাইন্ড করেন না। আপু আসসালামু আলাইকুম আপু। আহ ওকে ওকে, সমস্যা নেই। আমি হচ্ছে ক্লাস শেষে আপনাদের মেসেজ দিব না। হ্যাঁ, আপনি, আমি তো ক্লাসে। আচ্ছা, আপনাদের কাছে দোয়া চাই এই আপুটার জন্য। উনি সরকারের একজন নবম গ্রেডের সিনিয়র কর্মকর্তা। তো একটা উপজেলার প্রধান দায়িত্বে আছেন, উনি খুব কষ্ট করতেছে পিটি নিয়ে। তো উনি কয়েকবার দিয়ে ফেলছে পিটি। তো এখন আসলে ওনার জন্য দোয়া করা ছাড়া উপায় নাই। আমি আসলে ওনারে পার্সোনালি ধরে ধরে পড়ানো লাগবে বোধহয় শেষ পর্যন্ত, কিন্তু আমার তো সময়ই হয় না। তো থ্যাংক ইউ, ওনার জন্য একটু দোয়া করিয়েন। তনু আপু, অনেক কারণ আছে ওনার রেজাল্ট খারাপ হওয়ার, বয়স একটু বেশি, ওইভাবে গলা দিয়ে কথা বের করতে পারে না, কিন্তু এখন বিদেশে যেতে চাচ্ছে পিএইচডির জন্য। এখন চেষ্টা তো আমরা এনকারেজ করবো, তাই না? সো উনি চেষ্টা করুক, আমরা ওই দোয়াই করি আর কি। আরো কিছু ঘটনা আছে, অনেক এজ হওয়ার কারণে মুখস্থ রাখতে পারে না, বানান ভুল করছে। তো আসলে দোয়া ছাড়া এখন আর গতি দেখতেছি না। আচ্ছা, এখানে যেটা হলো সেটা হলো রাফিদার কাছ থেকে একটা লাইন লিখছি, আরেকটা লিখছি এ লট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ জবস, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, পিয়ার। আমি কিন্তু পুরোটা লিখতে পারিনি। ওখানে ওরা বলছে দেয়ার আর এ লট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ জবস লাইক ওয়ার্কিং ইন দ্য লাইব্রেরি। আমি কিন্তু ওয়ার্কিং ইনটা ধরতেই পারিনি, আমি শুধু লিখছি লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, পিয়ার। কিন্তু বলার সময় যদি আমি চাই, আমি এখানে সাচেস দিয়ে বলতে পারবো। ওটা আপনারাও বুঝতে পারেন যে বলার সময় মুখ দিয়ে দুই একটা এক্সট্রা শব্দ বের হবে, সেটা ফ্লুয়েন্সির সাথে দিয়ে দিতে হবে। সে আপনি বলার সময় যদি এরকম করে পড়েন, Rafida said that there are a lot of different kinds of job at campus, such you can work in the library as well as you can work as a peer tutor. Also, cafeteria jobs are available in campus. বলার সময় বলে দিছি ক্যাফেটেরিয়া জবস আর অ্যাভেলেবল এট ক্যাম্পাস, ওটা তো এখানে লিখাই নেই, অলসো তো লিখাই নেই। কিন্তু বলার সময় আমি ফ্লুয়েন্সি মেনটেন করে ঘটনাটা ব্যাখ্যা করে দিতে পারছি, এটাও আপনি করতে পারবেন। আবার এখানে আমি বলছি যে ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য লাইব্রেরি, এখানে তো ওগুলা লিখা নেই, শুধু লাইব্রেরি লিখে আছে। সো আপনি চাইলে এভাবেও আগাতে পারেন। যদি মনে করেন যে আমি ভাই পয়েন্ট লিখেও ব্যাখ্যা করতে পারি, আমার পুরোটা নোট করতে হয় না, সেটা বাসায় আগামী ক্লাসের 5টা হোমওয়ার্কের মাধ্যমে বুঝে যাবেন আপনি কিভাবে সেটা সলভ করবেন। আমরা তো জেনারেল বিষয়টা শিখাবো, আর প্রত্যেক প্লেয়ারেরই আলাদা আলাদা স্টাইল থাকে। কোচের কাজ ইন জেনারেল বেস্ট জিনিসটা শেখানো, কিন্তু প্রত্যেক প্লেয়ার ওই বেস্ট জিনিসটা নিজের মতো করে আয়ত্ত করে নেয়। সে কেউ এখানে শুধু পয়েন্ট লিখেও বর্ণনা করে ফেলবে, সে তার মতো আয়ত্ত করে নিতে পারবে। আবার কেউ হুবহু যা লিখবে শুধু ওটাই বলবে। সো আমার কথা হচ্ছে এটা, লিখেন আর না লিখেন, আপনি মুখে যা বলবেন ওটাতেই নাম্বার হবে, খাতায় লেখা দিয়ে কিছু আসে যায় না, লেখার শুধু হেল্প করে। এবার রাফিদা কিছুক্ষণ কথা বলছে, ওর থেকে 2 লাইন গেল। এবার আপনি 3 নাম্বারের স্পিকারে আরেকটা ছেলে কথা বলা শুরু করছে, তখন আপনি নিশ্চিত হয়ে গেছেন এটা হি, তখন এটার উপর একটা হি লিখে তার আন্ডারে আবার 2টা লিখবেন। চলে যান অডিওতে, এবার আসছেন অডিওতে, এবার দেখেন 3 নাম্বারের ছেলেটা কি বলে। Then, say, a retail job downtown. From what I've seen, it really depends on the department, Matilda, but many campus jobs do offer useful experience, especially if you're looking for something that connects with your major. ওকে, আমরা অডিও প্লে না করি, বুঝেই গেছেন। স্পিকার 3 অনেকক্ষণ কথা বলবে। এবার স্পিকার 3 কথা বলার সময় তার থেকে আপনি আর 2টা লাইন লিখবেন নিচে হিয়ের আন্ডারে। চেষ্টা করবেন 2টা করে লেখার, বেশি লিখিয়েন না। 2টা করে লিখলে কি হবে, একটা স্পিকার আমরা দেখছি 3 বারের মতো কথা বলার সুযোগ নেই। এই যে দেখেন, স্পিকার 1 অপু ছিল, অপু প্রথমে কথা বলছে, তারপরে রাফিদা এখানে একবার বলছে, তারপরে জান্নাত এখানে, এখানে আমাদের আরেকটাও চলে আসছে, এবার আরেকটা ছেলে দরকার। ধরেন এখানে আমাদের চলে আসছে ইমরান, সে এইখানে আমাদের অপু কথা বলছে, মাঝখানে রাফিদা কথা বলছে, এবার ইমরান কথা বলছে, তাহলে 2টা ছেলে, অপু আর ইমরান, রাফিদা একটা মেয়ে। আবার দেখেন নিচে স্পিকার 1 আছে, আবার নিচে স্পিকার 1 আছে, এই 3 বার অপু কথা বলে। আবার স্পিকার 2 ঘুরে ফিরে দেখবেন 3 জায়গায় আছে। তার মানে হচ্ছে একটা কনভারসেশনে আমরা এটাও দেখছি, কিন্তু এটা পিয়ারসন স্টেট করে নাই যে একজনকে 3 বারই চান্স দিব এমন না, তবে ম্যাক্সিমাম প্রশ্নে প্রতি স্পিকার 3 বার করেই কথা বলতেছে। এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, যেগুলো হচ্ছে আপনার ইদানিং এক্সামে কমন পড়তেছে। সো আপনারা এটা মাথায় রাখতে পারেন, প্রত্যেকটা স্পিকার মোটামুটি 3 বার করে একটা চান্স নেয় কথা বলার। তাহলে আমাদের টার্গেট কি, প্রত্যেকবারে 2টা করে লিখলে 3 বারে 6টা করে হবে একজনের আন্ডারে। অপু যদি 3 বার কথা বলে,
তাহলে অপু যখন প্রতিবার কথা বলবে তখন অপুর থেকে দুইটা করে ফ্রেজ লিখবো, বড় 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 ফ্রেজ লিখলে দুইটাই লিখতে পারবেন, আর বেশি পারবেন না। সো সবারই টার্গেট থাকবে এখানে বড় ফ্রেজ লেখার, বিকজ অফ আমরা লিসেনিং ও ভালো নাম্বার চাই। আদারওয়াইজ এখানে আমি আপনাদেরকে শুধু সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড কালেকশন করা শিখাইলেই হয়তো স্পিকিং এ ভালো করার জন্য, বাট লিসেনিং এ ভালো করার জন্য এখানে একটু বড় ফ্রেজ ধরতে হয়। ওকে, সো অপু 3 বার কথা বলবে, 3 বারে অপুর থেকে দুইটা দুইটা করে 6টা নিব। তাহলে রাফিদাও তো 3 বার বলবে। এই যে দেখেন রাফিদা স্পিকার 2 এখানেও আছে, আবার অনেকক্ষণ পরে ইমরান আর অপুর পরে আবার রাফিদা ফাঁকি দিয়ে একবার আইছে, আবার রাফিদা লাস্টে দিয়ে আরেকবার আইছে। তার মানে 3 বার রাফিদা, অর্থাৎ সেও 3 বার কথা বলছে। তাহলে আপনি রাফিদার থেকেও দুইটা দুইটা করে 6টা নিতে পারেন। আবার ইমরান স্পিকার 3 সে ঘুরে ফিরে এখানে একবার এসছে, এখানে একবার এসছে, লাস্টে একবার আসছে। তার মানে প্রত্যেকের কাছ থেকে যদি 3টা করে ফ্রেজ আমরা কালেক্ট করতে, 2টা করে করতে পারি, তাহলে 3 বারে 6টা করে হয়। এই জন্য আমি করছি কি, এখানে 6টা লাইন লিখার জায়গা রাখছিলাম, কিন্তু আমি প্রথম অপুর কাছ থেকে 6টা লিখতে পারিনি, এখানে একটা ফাঁকা রয়েছে। রাফিদার কথা ধরতে কষ্ট হয়েছে, এই জন্য রাফিদার কাছ থেকে আমি 4টা লিখতে পারছি, আমি 6টা লিখতে পারি নাই। নো প্রবলেম, আপনি যে 6টাই করতে হবে এমন কোনো কথা নাই। চেষ্টা করবেন কমপক্ষে 6 6 6 3 6 18টা ফ্রেজ করতে পারলে আপনি মোটামুটি 2 মিনিটের কাছাকাছি সুন্দর করেই কথা বলতে পারবেন। আবার আপনি এখানে ইমরানের কাছ থেকেও কিন্তু 6টা নিতে পারেন, 5টা নিছি, 1 2 3 4 5, ওই যে একটা খালি রয়েছে। সো এখানে রাফিদার কাছে 2টা খালি রয়েছে, ওখানে অপুর কাছে 2টা খালি রয়েছে। বাট আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন সবার কাছ থেকে 6টা করে লিখবেন, কারণ আপনি তো আর এরকম করে অডিও শুনে লিখবেন না। আপনি তো বাসায় প্র্যাকটিস করবেন হচ্ছে গিয়ে রিটেল লেকচারের মতো অ্যান্সার বের করে প্রত্যেক স্পিকার থেকে 2টা করে নেবেন, 2টার বেশি কিন্তু নেবেন না প্রতিবারে। ওকে, স্পিকার 1 যখন একবার কথা বলবে তখন 2টা লিখবেন, এর বেশি নেবেন না। পরের বার 2টা নেবেন, পরেরটা থেকে 2টা নেবেন, এইভাবে আপনি 18টা সাজাবেন। বাট এক্সামের হলে আপনি 18টা নাও করতে পারেন। আমি এখানে 18টা করতে পারিনি, 5 4 9 আর 5 14টা করতে পারছি, আমি 4টা কম করছি। আপনি হয়তো পরীক্ষায় 12টাও করতে পারেন, তখন কিন্তু আর আপনি 2 মিনিট কথা বলতে পারবেন না, হয়তো 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড এরকম হবে। এই জন্য বাসায় ছাড় দিবেন না, আমিও ছাড় দিতে চাই না। যেহেতু অ্যান্সার দেখেই বাসায় করছেন, তারপরে অডিওটা শুনবেন, বুঝতে পেরেছেন, খাতা হাতে নিয়ে রিটেল লেকচারের মতো অডিওটা আবার শুনবেন, একবার শুনলে না বুঝলে আবার শুনেন, ক্লিয়ার হয়ে নেবেন খাতায় কি কি লিখছেন, অডিওর সাথে সাথে শুনে শুনে ফ্রেজ গুলাকে ম্যাচ করে নেবেন, তারপরে আপনি পারফরমেন্সে যাবেন। ওকে, এখানে মূল পয়েন্টটা হচ্ছে চ্যালেঞ্জ একটা আছে, আপনাদের প্রশ্ন অলরেডি মনের মধ্যে ঢুকে গেছে যে স্পিকারের ট্রানজিশনটাই তো বোঝাটা মুশকিল। এটাই হলো একমাত্র চ্যালেঞ্জ, ট্রানজিশনটা কিভাবে হয়। যেমন এখানে যে ভাই স্পিকার 1 বলছে, অপু বলছে বুঝছি, পরে রাফিদা বলছে বুঝছি, পরে ইমরানের গলা ধরতে পারছি, কিন্তু ইমরানের পরে আবার অপু আসছে, বুঝতে পারছি, কিন্তু অপুর পরে তো রাফিদা কথা বলার দরকার কথা ছিল, কিন্তু হুট করে আবার অপুর পরে আবার ইমরান ফাঁকি দিয়ে কথা বলতে চাইতেছে। এই ট্রানজিশনটা কিন্তু বুঝতে হবে। কেমনে বুঝবেন? খুবই স্বাভাবিক। যখন এখানে অপু কথা বলছে, আপনি তো জানেন উপরের হি হচ্ছে অপু স্পিকার 1, এটা অলরেডি আপনি জানেন। মাঝখানে সি হচ্ছে রাফিদা স্পিকার 2। তো এখানে যদি একটা ছেলে কথা বলে, থামার পরে যদি আরেকটা ছেলে কথা বলে, আপনার কাছে তো আর আসেই একটা ছেলে, সেটা ইমরান, তাহলে সেটা ইমরানের আন্ডারে লিখে ফেললেই তো হইল। এই জন্যই তারা এখানে 2টা ছেলে দিছে, 3টা ছেলে দিলেই বিপদ লাগাইতে, এখানে একটু সহজ করছে। তখন আপনি ভাবতেন ইমরান বলছে নাকি শুক্কুর আলী বলছে, কি মুশকিল। এই জন্য কি হইলো, পাশাপাশি 2 ছেলে 2 মেয়ে কথা বললেও সমস্যা হয় না। সে এখানে অপু বলছে স্পিকার 1 হি এর আন্ডারে লিখেছেন 2টা, এখান থেকে 2টা লিখবেন। এরপরে ও থামছে, আবার একটা ছেলে শুরু করছে, এবার আপনি স্পিকার 3 এর আন্ডারে লিখবেন, কারণ আপনার ওখানে খাতায় তো হি 3 নম্বরে লিখাই আছে, তখন তো আপনি বুঝেই যাবেন ওটা ইমরান। তার মানে আপনি এখানে অপুর আন্ডারে 2টা লাইন লিখেছেন। এবার আরেকটা ছেলে কথা বললে আপনি এখানে কিছু না লিখে লাফ দিয়ে এখানে চলে আসবেন, কারণ আপনি জানেন এটা হলো ছেলেটার মানে হি। এভাবে আপনি আলাদা আলাদা করে তৈরি করবেন। আবার যদি কোথাও এমন হয় রাফিদা বলছে, রাফিদা বলার পরে আবার জান্নাত বলতেছে, তখন ওই চ্যাপ্টারে বা ওই প্রশ্নে আরেকটা সি থাকবে, তার আন্ডারে লিখবেন। বাট প্রবলেমটা লাগবে কোথায়? প্রবলেমটা হচ্ছে রাফিদার পরে যদি একটা ছেলে শুরু করে, তাহলে কি ভাই ইমরানের আন্ডারে লিখবো না অপুর আন্ডারে লিখবো? এটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। এই একটাই চ্যালেঞ্জ আছে, রাইট? আমি আরেকবার বলছি, এখানে একটা মেয়ে কথা বলছে, তার আন্ডারে ফ্রেজ লিখছেন, লিখা শেষ। এবার একটা ছেলে বলবে, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন এখানে মেয়ে একটাই আছে, তাহলে মেয়ে তো কথা বলা শেষ করছে, এবার তো যে কোনো একটা ছেলে শুরু করবে, হয় অপু শুরু করবে নয়তো ইমরান শুরু করবে। এই ট্রানজিশনটা একটু মিস হয় মাঝে মাঝে। ইমরান বলছে, আপনার ধরতে হবে ইমরানের আন্ডারে নিয়ে লাইনটা লিখবেন, কিন্তু
তখন আপনি ভুল করে অপুর আন্ডারে লিখে ফেলতে পারেন। বাট এটা তো হওয়ার কথা না। কেন বলেন তো? পৃথিবীতে এক একজনের গলা তো এক এক রকম। আল্লাহ তো বুঝেই বানাইছে যে পোলাপান তো পিটি পরীক্ষাও একসময় দিবে, এটা আল্লাহ আগেও জানতো, গলাটা একটু আলাদা করে দেয় এখানে এসে যেন ধরতে পারে। এটা একটা বেনিফিট হয়েছে না, শুক্রিয়া আদায় করি। সবার গলা এক হয়ে গেলে তো ঝামেলা হইতো। তো গলা তো দুজনের দুই রকম, না ধরতে পারার কি আছে? এখন আপনার কথা হচ্ছে ভাই, গলা যদি মনে না থাকে, ওটা হলো গিয়ে একেবারে সবার শেষের প্রশ্নটা, যে ভাই যদি আমার বুকে গুলি লাগে তাহলে কি হবে? মারা যাবে। সবার শেষের প্রশ্ন হচ্ছে ভাই যদি মারা না যাই তখন কি হবে? এখানে হচ্ছে ভাই, গলা তো দুজনের দুই রকমই হবে, কিন্তু আমি গলাই যদি না চিনতে পারি, এটাই হলো সর্বশেষ ক্রুশাল প্রশ্ন। তখন কি করবেন? এবার এটা একটু মনে রাখেন। সব আপনি পারবেন। দুটা ছেলে পাশাপাশি কথা বললে আপনি বুঝবেন, আগের ছেলে পরের ছেলে, দুটা মেয়ে পাশাপাশি কথা বললেও সমস্যা নাই। কিন্তু একটা মেয়ে বলার পরে যখন আরেকটা বলবে, অথবা একটা ছেলে বলার পরে যদি আরেকটা মেয়ে বলে, সেই প্রশ্নে যদি দুইটা মেয়ে থাকে, তখন করতে হবে কি? খেয়াল রাখবেন। এখানে আমাদের রাফিদা কথা বলতেছে। যখনই রাফিদা কথা বলবে, তখনই আপনি রাফিদার আগে যার ভয়েসটা শুনছেন সেটা আপনার মাথায় থাকবে, কারণ তার গলাটা মাত্রই শুনে আসছেন। সবাই এটা একটু মনোযোগ দিয়ে রাখবেন যে আগের ভয়েসটা কার ছিল সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি হয়, রাফিদার পরে যদি ওই আগের ভয়েসটাই বলে, তখন আপনি আগেরটা যার আন্ডারে ছিল তার আন্ডারে লিখবেন। আর যদি ছেলে বলে কিন্তু ওই ভয়েসটা ওটার মতো না, একটু ভিন্ন, মোটা গলা, চিকন গলা, তখন আপনি আরেকটা ছেলের আন্ডারে লিখবেন। জাস্ট গলা দিয়ে পার্থক্য করতে হবে, আর কোনো উপায় এখানে নাই। এরপরেও যদি বলেন ভাই একটা দুইটা ফ্রেজ যদি আমি প্যাচ লাগাই দিই, কোনো সমস্যা নাই। কারণ আপনি যখন হি বলেছেন, এই জন্যই আমরা হি ইউজ করেছি সেফ জোনের জন্য। হি বললে ইমরানকেও বুঝাইতে পারবেন, হি বললে আপনি হচ্ছে অপুকেও বুঝাইতে পারবেন। সো আপনি কিন্তু আসলে রাইট আছেন। বাট আমরা চেষ্টা করবো 100% একিউরেটলি অ্যান্সার করার, যারটা তার আন্ডারে বলার। বাট যদিও এক দুইটা ভুল করে একজনের আরেকজনের আন্ডারে ঢুকে পড়ে, ডোন্ট ওয়ারি, সেটা সবসময় হবে না। হয়তো আপনার 10টা হোমওয়ার্কের একটাতে হইতে পারে, কারণ সবগুলো এরকম সুন্দর করে সাজানোই থাকে। এক দুইটাতে এমন হইতে পারে মেয়ের পরে হুট করে একটা ছেলে বলবে, তখন আপনি আগের ছেলেটার কণ্ঠটা মনে রাখতে হবে। অথবা ছেলের পর একটা মেয়ে বলবে, তখন ওই ছেলেটার আগে যে মেয়েটা কথা বলছিল তার কণ্ঠটা এমনি মনে থাকবে, কেবলই তো তার কথা শুনে আসছেন। এরপরে যে মেয়েটা শুরু করবে, যদি দেখেন ওই কণ্ঠটাই আবার শুরু করছে, তাহলে ওই মেয়েটার আন্ডারে লিখবেন। আর যদি দেখেন না আরেকটা মেয়ের কণ্ঠ, তখন আপনার খাতায় তো আরেকটা শি লিখে গেছে, সেই শি এর আন্ডারে ফ্রেজটা লিখবেন। কণ্ঠ দিয়ে পার্থক্য করতে পারবেন, ভয় পায়েন না। প্রথম দিকে একটু প্রবলেম হইতে পারে, লিসেনিং পাওয়ার যখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে, 6 টাইমস স্ট্র্যাটেজি, তারপরে বানানের জন্য শুনে শুনে বানান পড়ছেন, কত কিছুই তো আপনারা করছেন, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। একজনের গলা আরেকজনের সাথে জীবনেও মিলবে, স্বাভাবিকভাবে আপনি ধরতে পারবেন। ওকে, সো এই ট্রানজিশনটা আরেকবার বলছি, খেয়াল রাখেন। আমাদের এখানকার মূল কাজটা হচ্ছে কে কোন কথাগুলো বলে তার আন্ডারে কথাগুলো ফেলা, এটাই হচ্ছে মেইন টার্গেট। এখন এইটা কেউ কেউ আপনাকে শিখাবে যে স্পিকার ধরার দরকার নেই, তাহলে আরো সহজ হয়ে যাবে, যে যা শুনবেন খালি রিটেল লেকচারের মতো লিখতে থাকবেন, শুধু বলবেন দা স্পিকার সেড দ্যাট, একটা একটা লাইন শুধু বলতে থাকবেন, কোনো হিসি কিচ্ছু বলবেন না। এটা একেবারে গড়পড়তার একটা স্টাইল, মনে করেন যে এটা করলে খারাপ না, কিন্তু এটা গরিব স্টাডি, আমার মানে গরিব স্টাইল। বিকজ অফ, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি বলছি যে রিটেল লেকচারে যেরকম অডিও শুনে শুনে খালি গড়পড়তা সিরিয়ালে লিখতেছেন, বেটা বলছে না বেটি বলছে, কিচ্ছু আলাদা করা লাগে না, গল্পে যা থাকে সেটা লিখে শুধু একবার বলে দিলেই হলো যে এই গল্পে এটা এটা বলেছে, সেখানে শুধু স্পিকার স্পিকার, ন্যারেটর ওরেটর, কোথাও হিসি বলা হচ্ছে না। এটা তো আপনি এই প্রশ্নটাতেও করতে পারতেন, পারতেন না? পারতেন তো। তাহলে তো কষ্ট কম হইতো আমাদের। ওই রিটেল লেকচারের সাথে এটা একসাথে আমি এক ক্লাসে পড়াই দিতে পারতাম, যে ওটা ছোট ভাই এটা বড়, আর কোনো টেনশন করিও না, খালি যা শুনবা খাতার মধ্যে গড়পড়তা সব লিখবা, খালি ওখানে ফরম্যাট দিয়ে বলে দিবা যে this group discussion is mainly about part-time work on campus at university. After that, the first speaker started his discussion with how helpful it is to have part-time job. Then the speaker said that, খালি স্পিকার said that বলে বলে সব লাইন বলে দিলেন। হয়তো আপনি অ্যাপিনিতে 90ও পেতে পারেন, হয়তো আপনি মক টেস্টেও অ্যাপিনি 90 পেতে পারেন, পোর্টাল গুলোতে ভালো পাবে। বাট পিয়ারসন যে একটা গাইডলাইন দিয়েছে, ওরা যে একটা সেমিনার করছিল, সেই সেমিনারে, এবং তারা আবার সেমিনারে যারা মিস করছে সেখানেও তো একটা পিডিএফ প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে, সেখানে তো তারা দেখাইছে এক্সিলেন্ট অ্যান্সার গুলা এরকম হবে, নর্মাল অ্যান্সার গুলা ওরকম হবে। সেখানে তারা এরকম সুন্দর করে দেখিয়েছে। তোমরা নোট নিবা এবং প্রত্যেকটা স্পিকারকে আলাদা করে হিসি দিয়ে মেনশন করবা, এবং হিসি দিয়ে মেনশন করে বলতে পারলে তোমরা এক্সিলেন্ট অ্যান্সার করলা।
আপনারাও চাইলে ওয়েবসাইটে সার্চ করলেই পেয়ে যাবেন। পিয়ারসন নিউ 2 নিউ কোয়েশ্চেন্স পিডিএফ এরকম একটা কিছু লিখলেই দিয়ে দিই। সেটার মধ্যে দেখবেন ওখানে 3-4 রকমের অ্যান্সার ওরা দেয় যে এইভাবে লিখলে আমরা সর্বোচ্চ নাম্বার দিব। তারা ওটাকে বলে এক্সিলেন্ট অ্যান্সার, তারপরে ওরা বলে একটা গুড অ্যান্সার, তারপরে আরেকটারে বলে এভারেজ অ্যান্সার, আরেকটারে বলে বিলো এভারেজ, এরকম 3-4টা অ্যান্সার ওরা করে দেখায় দেয়। সেখানে এক্সিলেন্টটাই আমরা পড়বো। অলরাইট, এক্সিলেন্ট অ্যান্সার হচ্ছে এখানে সিম্পলি প্রত্যেকটা স্পিকারের নিজের কথাকে আলাদা আলাদা করে প্রেজেন্ট করা। সেই সুবাদে আমরা কি করব, বাসার মধ্যে আমরা অডিও শুনে এটা লিখবো না। বাসায় আমাদের প্রথম কাজ, একটু রিভিউ নেই, বাসায় আমাদের প্রথম কাজ সে আপনি কালকেই করতে বসলেন 19 নাম্বারেরটা সার্চ করে বের করবেন। বের করে আপনার প্রথম কাজ অডিও শোনা না, প্রথম কাজ ট্রান্সক্রিপ্টটা অ্যান্সারে ক্লিক করে পড়ে নেওয়া। ট্রান্সক্রিপ্টে এসে আপনি এখানে দেখলেন প্রথম কি আছে, হেডিং। হেডিং কি 3 স্টুডেন্টস আর ডিসকাসিং, এটা হবে হেডিং। দেখেন আবার 3 স্টুডেন্টস আর ডিসকাসিং লেখা রাখবেন না, মূল জিনিসটা লিখবেন খাতায় সবার উপরে। লিখলেন কোথায়, এইখানে, এই হলো খাতায়, ও যে উপরে লিখলেন পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস এট ইউনিভার্সিটি। কেউ যদি এখানে বলেন ভাই আমি লিখতে গিয়ে যদি এরকম লিখি পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস, হবে না? আরে হবে তো, টেনশন নেই, ওই কথা তো বহুবার বলা হয়েছে, হবে, নো প্রবলেম। এবার আসেন পরের লাইনে কি লিখবেন, হি বা শিটা আপনি ধরতে পারেন। এটার ক্ষেত্রে তো ভাই অডিও যখন না শুনবো তখন আমি বুঝবো কেমনে কোনটা হি কোনটা শি, রাইট? এই জন্য আপনি যেটা করবেন, প্রথমে আপনি S1 দিয়ে লিখবেন। খেয়াল করেন, প্রথমে আপনি S1 দিয়ে লিখবেন, অথবা যেটা করতে পারেন ফাঁকা রাখতে পারেন, কারণ আপনি তো অডিও না শুনলে বুঝবেন না ছেলে আছে না মেয়ে আছে। অডিও তো শুনবেন খাতায় অ্যান্সার গুলো দেখে দেখে নোট করার পরে নাকি অডিও শুনবেন, তখন আপনি এখানে হিসি বসাবেন। তার মানে কি হয় জানেন, আপনি সেখানে হিসি ধরার জন্য একটা মনোযোগ ক্রিয়েট করবেন। সেটার জন্য আমি বলেছি প্রথমে অডিও শোনার দরকার নেই, এখানে হিসিও লেখার দরকার নেই, কারণ লিখতে তো পারবেন না অডিও না শুনলে। প্রথমে আপনি ফ্রেজ লিখেন, আপনি স্পিকার 1 এর ফ্রেজ গুলা উপরে লিখবেন, স্পিকার 2 এর ফ্রেজ গুলা মাঝখানে লিখবেন, স্পিকার 3 এর ফ্রেজ গুলা আপনি লাস্টে লিখবেন। তারপরে উপরে হি সি পরে বসাবেন অডিও শুনে। এটার মাধ্যমেও আপনি যখন হিসি বের করতে যাবেন তখন কিন্তু আপনার ব্রেন কাজ করবে ওটার পেছনে, ও আচ্ছা ও এই কথাটা বলছে। মানে ব্রেন তো আসলে দেখায় না সে কি করে, ওটা তো বোঝা যায় না, ওটা আপনি অটোমেটিক্যালি হইতে থাকে, ন্যাচারালি ব্রেন শিখে। তারপরে হিসিটা আস্তে আস্তে আপনার ব্রেন লার্ন করবে। এইভাবে যখন 10-12টা শেষ হবে, 15টা শেষ হবে, তারপর নতুন একটা করলে অটোমেটিক্যালি ব্রেনের ওই দক্ষতাটা সে নিজে নিজে সেখানে অ্যাপ্লাই করে দেবে। সো আমার প্রথম কাজ অডিওতে স্পিকার 1 এ কি কি আছে সেগুলোকে আলাদা করা। এবার আপনি গেলেন কি স্পিকার 1, প্রথমে আসবেন এটাতে। এটাতে এসে যেমন এখানে সে বলতেছে আই ওয়াজ থিংকিং অ্যাবাউট হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ পার্ট টাইম জবস রাইট হিয়ার অন ক্যাম্পাস, কিন্তু আমি ওখানে রাইট হেয়ারটা লিখতে পারিনি। অডিও শুনতে গেলে রাইট হেয়ারই যে লিখতে হবে এমন, আমি অ্যাট লিখেছিলাম। নো প্রবলেম, আপনি মূল জিনিসটা লিখতে পারলেই হলো। একেবারে হুবহু আপনিও পারবেন না, স্বাভাবিকভাবেই পারবেন না। সো আপনি যখন দেখে লিখবেন তখন হুবহুই লিখেন। এখানে কেউ লিখবে হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ পার্ট টাইম জবস অন ক্যাম্পাস, কেউ লিখবে শুধু এইটুকু পার্ট টাইম জবস রাইট হিয়ার অন ক্যাম্পাস। ওকে, কারো ফ্রেজ একটু ছোট হবে, একটু বড় হবে, একটু বুঝে শুনে ফ্রেজ ধরা। এরপরে ইট রিয়েলি সেভস এ লট অফ ট্রাভেল টাইম। এখান থেকে যে লিখতেই হবে ব্যাপারটা এরকম না, অথবা আপনি লিখতে পারেন অথবা পরেরটাও লিখতে পারেন, দুইটার বেশি নিবেন না, দুইটার বেশি নিবেন না। ওকে, বারবারই বলছি দুইটার বেশি নিবেন না। যেমন এই ফ্রেজটা একটু আনক্লিয়ার, ইট ফিলস লাইক ইউনিভার্সিটি গেটস স্টুডেন্ট ফার্স্ট, মনে হচ্ছে এটা গুছিয়ে লিখতে পারবো না, ঠিক আছে এটা বাদ দেন। তো এটা লিখেন ইট ইজ এ বিগ হেল্প ফর ম্যানেজিং আওয়ার স্টাডিজ, এই দুইটা লিখেন। উপর থেকে লিখলেন হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ রাইট পার্ট টাইম ক্যাম্পাস, ওকে, পরেরটা লিখতে পারেন ইট ইজ এ বিগ হেল্প ফর ম্যানেজিং স্টাডিজ, এই দুইটা লিখবেন স্পিকার 1 আন্ডারে। এরপরে আপনি চলে যাবেন আবার স্পিকার 1 এ, যখন আপনি প্রশ্ন দেখে দেখে লিখবেন। স্পিকার 2 লেখার দরকার নেই, সেটা আবার 2 এর আন্ডারে লেখা শুরু করলে তখন লিখবেন। এবার আবার স্পিকার 1 এ যাবেন, 1 এ গিয়ে তার কাছ থেকে আরো দুইটা লিখবেন। এবার এখান থেকে শেষ করে আবার স্পিকার 1 এ যাবেন, এরপরে আবার তার কাছ থেকে দুইটা লিখবেন। এখানে মাটিলদা তার নাম, কোনো নাম টাম লিখবেন না, মূল কথাটা খালি লিখবেন। ওকে, জাস্ট মূল কথাটা লিখবেন। এভাবে স্পিকার 1 এর আন্ডারে আপনার 6টা খাতার মধ্যে লেখা হয়েছে। প্রথমে স্পিকার 1 লেখা শেষ করবেন। ওকে, প্রথমে স্পিকার 1 লেখা শেষ করলেন, 1 2 3 4 5 6টা আপনি লিখলেন। এবার একটু ফাঁকা রেখে, কারণ এখানে তো হিসি লিখতে হবে, একটু ফাঁকা রেখে স্পিকার 2 এর আন্ডারে চলে যান। সেম স্পিকার 2 এর আন্ডারে গেলেন, আবার উপরে উঠলেন। এবার স্পিকার 2 এর প্রথমটা কোনটা, এটা, তার কাছ থেকে দুইটা। তারপর স্পিকার 2 কোথায় আছে, আরেকটু নিচে আসেন, এবার দ্বিতীয়টা, এবার তার কাছ থেকে দুইটা।
দুইটার বেশি নেবেন না, বড় ফ্রেজ হলে দুটা নেবেন। বাসায় বড় ফ্রেজ ধরে প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে আপনি চাপচুপ খেয়ে এমনি দুই একটা ছোট ফ্রেজ হবে, সেটা আমরাও জানি, আপনিও বুঝতে পারেন, প্রবলেম নাই, বাট বাসায় ছাড় দেওয়া যাবে না। তারপরে আপনি আবার স্পিকার 2 এখান থেকে দুটা লিখেন, এভাবে স্পিকার 2 এর আন্ডারে 6টা লিখলেন। তারপরে আবার স্পিকার 3 কে খুঁজে বের করেন, এবার স্পিকার 3 এখান থেকে দুটা লিখবেন, স্পিকার 3 এখান থেকে দুটা লিখবেন, স্পিকার 3 এখান থেকে দুটা লিখবেন। তারপরে আপনার খাতায় এভাবে 6 6 6 3 6 18 হবে, এবং আপনার খাতা উপরে ফাঁকা থাকবে, কোথাও কিন্তু হিসি লেখা হয়নি এখনো, কারণ এখনো আপনি অডিওটা শুনতেই পারেননি, হিসি লিখবেন করতে। এবার আপনি খাতার মধ্যে 18টা ফ্রেজ লিখেছেন, উপরে 6টা দেখা যাচ্ছে, নিচে 6টা দেখা যাচ্ছে, এখানে 6টা দেখা যাচ্ছে। এবার আপনি খাতাটা হাতে নিয়ে অডিওটা শোনা শুরু করবেন। এবার খাতাটা আসলো হাতে, এবার অডিওটাতে যাই, আসলাম এবার অডিওতে, এবার অডিওটা আপনি প্লে করবেন। অডিওটা প্লে 3 করার পরে students are discussing part-time work on campus at university. এবার আপনার ন্যাচারালি আপনার নজর খাতার সবার উপরের লাইনটার দিকে যাবে, কারণ ওখানে তো লিখছিলেন পার্ট টাইম জবস অন ক্যাম্পাস, আর আপনার ব্রেন তখন টের পাবে এটা হেডিং, কিন্তু সেটা ব্রেনরে বলে দিতে হয়। ওকে, এরপরে কি হলো, হ্যাঁ গাইস বলা শুরু করলো। এবার আপনি খাতার মধ্যে দেখতেছেন সে বলতেছে হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ পার্ট টাইম জবস, আপনার ব্রেন মিলাইতেছে, আপনার ব্রেন মিলাচ্ছে, আপনি শুধু তাকায় আছেন আর অডিও শুনছেন। এইভাবে আপনি পুরোটা অডিও শুনেন, লাগলে অডিও Hey guys, প্রথমে যদি একটু না বুঝেন থামায় আবার একটু পিছন থেকে শুনেন, মানে আপনি যতক্ষণ ক্লিয়ার না হইতে পারেন কোন কোন স্পিকার কোনগুলো করছে, ততক্ষণ আপনি এটারে বারবার আপনি আপনার মতো করে অডিওটা 3বার শোনেন, 4বার শোনেন, 5বার শোনেন, 10বার শোনেন, থামায় শুনতে পারেন, আটকায় দিয়ে শুনতে পারেন, পুরোটা একবারে শুনতে পারেন, অথবা প্রথমে থামিয়ে থামিয়ে শুনে শুনে কে কোনটা বলছে সেটা খাতার সাথে মিলিয়ে নিতে পারেন। পরে একবার পুরাটা প্লে করে দিবেন, আর খাতার দিকে তাকিয়ে থেকে শুধু লাস্টে ধরার চেষ্টা করবেন যে হ্যাঁ পুরাটা অডিও একবার শুনবেন, তখন অটোমেটিক্যালি চোখটা দেখবেন ওই ওই ফ্রেজের উপর পড়ে যাচ্ছে। যখন আপনার লাস্ট পারফরমেন্সে আসবেন খাতা হাতে, এবার আপনি হয়তো 5বার 6বার অডিওটা শুনে শুনে মিলাইছেন, কে কোনগুলা বলছে হইলো, কেউ থামায় মানে পজ দিয়ে দিয়ে করছে, কেউ একবারে করছে, কেউ 3বার অডিও শুনে করছে, করুন। এবার লাস্টে যেটা করবেন সেটা আমার চাওয়া, একবার সর্বশেষ আপনি একবার পুরাটা অডিও প্লে করবেন, সেটাকে থামাবেন না পরীক্ষার স্টাইলে। এবার খাতার দিকে তাকাবেন, যখনই প্রথম বেটায় কথা বলছে তখন চোখ পড়বে এখানে, তারপরে যখন দ্বিতীয় বেটা কথা বললো অটোমেটিক্যালি আপনার চোখ খাতার এখানে চলে আসবে, তার মানে আপনার ব্রেন ধরা শুরু করছে স্পিকারের ট্রানজিশনটা বা স্পিকারের সিলেকশনটা, কে কি বলছে সে এখান থেকে লার্ন করাটা শুরু হয়েছে, যেটা একটু আগে আপনি 6 7বার ওটারে থামায় থামায় করে করে নিছিলেন। যখন আপনি লাস্টের অডিওতে একবারে আপনি পুরো অডিও শুনবেন এবং খাতাটা নিয়ে মন মতো দেখে নিবেন যে হ্যাঁ পুরাটা অডিও বুঝছি এবং কে কি বলছে সেটা মাথার মধ্যে বসছে। আপনার জোর জবরদস্তি দরকার নেই, আপনি শুধু চোখের সাথে মিলাবেন, ব্রেন নিজে নিজে শিখবে। ওকে, এবার আপনি পারফরমেন্সে যাবেন। তারপরে পারফরমেন্স শুরু করার জন্য আপনি এখানে ওই যে নিচে প্র্যাকটিস বাটনে ক্লিক করলে তো আপনারা ওখানে নিয়ে যাবেন। এবার আপনি এখানে বিট সাউন্ড শোনাবেন। আপনারা চাইলে 3 নিজে students নিজে are চাইলে এখানে নিজে নিজেই স্টার্ট করে দিতে পারবেন, পরীক্ষার হলে করতে পারবেন না, পরীক্ষার হলে অডিও শেষ হওয়ার পরেই বিপ হবে। আপনি চাইলে এখানে রিডু বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে শুরু 3 করে দিতে students পারেন। এই দেখেন নিজেই এই যে রেকর্ডিং চালু হয়ে গেছে, আপনি চাইলে এখানে ক্লিক করে চালু করে দিতে পারবেন। এবার আপনি আপনার মতো করে খাতায় যা লেখা আছে সেটাকে আপনি পারফর্ম করবেন, যদি সম্ভব হয় সেলফ টকিং সেটা শিওর শট, যদি সেলফ টকিং না পারেন তখন আমাদের ফরম্যাট আছে আপনার জন্য। ওকে, সো এবার আসেন, খাতার মধ্যে যা লিখলাম খাতা হাতে নিলাম, অডিও চালু হলো। আমার টার্গেট অডিওতে যা শুনেছি খাতায় সেটা উঠেছে, এবার প্রত্যেকটা স্পিকারের কথা আগে আগে বলে শেষ করা। আমরা কালেক্ট করেছি বিভিন্ন ভাবে, বাট বলার সময় স্পিকারের 1 এর গুলা সব একসাথে সিরিয়ালে বলবো, বলা শেষ হলে তারপর স্পিকার 2 এর গুলা বলবো, তারপর স্পিকার 3 এর গুলা বলে প্রশ্ন শেষ করবো। অর্থাৎ আপনি অডিও শোনার সময় বিক্ষিপ্ত ভাবে শুনবেন, স্পিকার 1 ছিল অপু, অপু একটু বলছে আবার লাস্টে বলছে, কিন্তু আপনি যখন পারফর্ম করবেন তখন অপুর সব কথা একবারে শেষ করে দিবেন, তারপরে আবার রাফিদার কথা সব শেষ করে দিবেন, তারপরে ইমরানের কথা সব শেষ করে দিবেন। এবার এটা কিভাবে করতে পারেন, সেলফ টকিং অ্যাকর্ডিং টু আওয়ার 5 লাইন্স স্ট্র্যাটেজিস। 5 লাইন্স স্ট্র্যাটেজিতে বলা আছে ফুল স্টপে থামা, সো এখানেও প্রতি বাক্যের শেষে ফুল স্টপ আছে। সে আপনি শুরুতে শুরু করতে পারেন, এটা তো একটা সামারাইজ গ্রুপ ডিসকাশন, তো আপনি বলতে পারেন দিস গ্রুপ ডিসকাশন ইজ অ্যাবাউট, হেডিংটা দিয়ে দিবেন পার্ট টাইম ওয়ার্ক অন ক্যাম্পাস এট ইউনিভার্সিটি। এই গ্রুপ ডিসকাশনটা হচ্ছে ইউনিভার্সিটির পার্ট টাইম ওয়ার্ক নিয়ে, গট ইট। এর পরের লাইন কি,
অপু যে কথাগুলো বলেছে হি দিয়ে শেষ করবেন এটা। তারা তাদের এক্সিলেন্ট অ্যান্সারে এটা তারা করেছিল, হি দিয়ে তারা শেষ করেছিল। সো এবার আপনার কাজ কি, এটারে হি দিয়ে শেষ করা। আচ্ছা, হি দিয়ে শেষ করতে গেলে আপনার এখানে কাজটা কি, সিম্পলি প্রথমে আপনি বলতে পারেন দ্য ফার্স্ট স্পিকার স্টার্টেড হিজ ডিসকাশন, অথবা কেউ বলবে ফার্স্টলি আই হ্যাভ হার্ড দ্যাট দ্য ফার্স্ট স্পিকার সেড দ্যাট হাউ হেল্পফুল ইট ইজ টু হ্যাভ পার্ট টাইম জবস অন ক্যাম্পাস। Also, he explained it saves a lot of travel time compared to working outside. প্রতি বাক্য শেষ হবে 1 সেকেন্ড করে থামবেন। আমি আমার ডেমো দিয়ে দিব, সেই ডেমোগুলো ফলো করে বুঝে যাবেন। প্রতি বাক্য শেষে 1 সেকেন্ড করে থামবেন। মনে আছে তো না, প্রতি বাক্য একটানা টেনে পড়ার চেষ্টা এখানেও করতে হবে। সেই 5 লাইন্স স্ট্র্যাটেজি থেকে শুরু হয়েছে, আজ অব্দি প্রতিদিনই একই কথা বলছি। মাঝখানে না আটকানোর চেষ্টা থাকবে। প্রতিটা বাক্য টানা একবার শেষ, এখানে এসে আপনি 1 সেকেন্ড থেমে তারপরে পরের বাক্য শুরু করেন। মাঝে মাঝে কিছু বাক্যের মাঝখানে থামা লাগতে পারে, সেটা আসলে অপরাধ নয়, কিন্তু চেষ্টা করে যাবেন আপনি এখানে যতদূর সম্ভব প্রতি বাক্য একটানা বলার। এবার এখানে পরের বাক্য কি, ইট ইজ এ বিগ হেল্প ফর ম্যানেজিং দেয়ার স্টাডিজ। আপনি পরে বলতে পারেন আফটার দ্যাট দ্য ফার্স্ট স্পিকার, অথবা হি আফটার দ্যাট হি টকড অ্যাবাউট it is a big help for managing their studies. Also, he added some valuable points such as it can be hard to balance the work and have to super organized. Lastly, he said that শেষে সে বলেছে the campus environment is generally much more understanding. প্রথম তাকগুলা শেষ করবেন, অপরগুলা একটানা। এবার সব কিন্তু 2 মিনিটের ভিতরেই, মাঝখানে কিন্তু বিরতি নেওয়া যাবে না। এবার অপরগুলা শেষ হয়েছে, সাথে সাথে আপনার শুরু করতে হবে যে আফটার দ্য ফার্স্ট স্পিকার দ্য সেকেন্ড স্পিকার সেড দ্যাট দ্য কনভিনিয়েন্স হুইচ ইজ ডেফিনেটলি এ বিগ প্লাস। অলসো হি, এটা কিন্তু শি, অলসো শি অ্যাডেড সাম ভ্যালুয়েবল পয়েন্টস সাচ এস এ লট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ জব, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া এন্ড পিয়ার টিউটর। তারপরে শি অলসো অ্যাডেড দ্যাট, এরকম শি দিয়ে দিয়ে অথবা দ্য স্পিকার অ্যাডেড। লাস্টলি শি সামারাইজড দ্যাট চ্যালেঞ্জেস অফ ব্যালেন্সিং স্টাডিজ রাইট হিয়ার অন ক্যাম্পাস। হুবহু এগুলোও বলতে পারেন, আবার চাইলে 2-1টা লাইন বাড়াইতেও পারেন। কেমন, সে আপনি এখানে বললেন আফটার দ্য ফার্স্ট স্পিকার দ্য সেকেন্ড স্পিকার স্টার্টেড দ্যাট দ্য কনভিনিয়েন্স স্টেটেড দ্যাট দ্য কনভিনিয়েন্স হুইচ ইজ ডেফিনেটলি এ বিগ প্লাস ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস। এখানে যে ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস আমি বলছি, এটা তো খাতায় লেখা নেই, চাইলে আপনি ওভাবে বলতে পারেন। ওকে, অর্থাৎ আপনি প্রেজেন্ট করার ক্ষেত্রে টুকটাক মুখে বের হবে, আটকাবেন না, সেটা আপনি বলে দেন। গ্রামাটিক্যালি রাইট হলে আপনি খুব ভালো নাম করতে পারবেন। এভাবে আপনার কাজ হচ্ছে প্রতিটা বাক্যকে একটানা বলে প্রেজেন্ট করা। আর যদি একটানা বলে না পারেন, 2-1টা বাক্য আপনি একটু থামতে পারেন, সেটা আমরাও ছাড় দিতে রাজি, কোনো সমস্যা নেই। কিন্তু সকল বাক্যে কিন্তু আপনি মাঝখানে ব্রেক 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 বসাইলে সেটা একদম একরকম বিশ্রী অবস্থা ঘটে যায়, রাইট? এবার আসেন, এখানে কোনো ফরম্যাট যদি ফলো করে বলেন, সেলফ টকিং যদি বাদ দেন, যে আমি সেলফ টকিং করব বাট একটা ফরম্যাটের হেল্প নিয়ে করব, তাতেও আপনি দারুণ নাম্বার করতে পারবেন। ওকে, সেটা কিভাবে? এই হলো একটা ফরম্যাট যেটা আমি আপনাদেরকে দিছি। এই ফরম্যাটের লাইনগুলো দেখেন, সব উপরে লেখা আছে। অলওয়েজ 3 স্পিকার্স, ইউনিভার্সিটি কন্টেন্ট। স্পিকার মেল মেল ফিমেল অথবা ফিমেল ফিমেল মেল, ভ্যারাইটি অফ অ্যাকসেন্টস, এক একজন এক এক দেশের থাকতে পারে, মিক্স থাকতে পারে। 2 থেকে 3টা কোশ্চেন, 3 মিনিট পর্যন্ত কথা বলতে পারে, 10 সেকেন্ড প্রিপারেশন টাইম, স্পিক আপ টু 2 মিনিটস, স্পিক অ্যাজ লং অ্যাজ পসিবল। তুমি চেষ্টা করো যত বেশি 2 মিনিটের মধ্যে বলতে পারো। কেউ 2 মিনিট বলবে, কেউ 1.5 মিনিট বলবে, তবে 1.5 মিনিটের আশেপাশে রাখাটা আমি ভালো মনে করি। কিন্তু এরপরে এর কমে গেলেও সমস্যা নেই, শুধু আপনি ফ্লুয়েন্সিটা রক্ষা করে আসে। এবার আপনার এখানে যে ফরম্যাটটা আমি দিছি, যদি এই ফরম্যাটটা ফলো করেন তাহলে আপনি প্রথম লাইনে যা আছে এটা ফলো করতে পারেন। এখানে আছে আই হ্যাভ হার্ড দ্যাট দ্য 3 স্পিকার্স ওয়ার টকিং অ্যাবাউট ডট 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 ডট। ওই যে উপরে হেডিং লেখা ছিল পার্ট টাইম ওয়ার্ক এট ক্যাম্পাস ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এবার এখানে বলেন I have heard that the 3 speakers were talking about part-time jobs at campus for university students. এটা একটা ভালো বাক্য। আর আপনি চাইলে আপনার মতো নরমাল বাক্য দিতে পারেন, this group discussion is mainly about। আপনি চাইলে এখানে পারফেক্ট টেন্স করে দিতে পারেন, এটা ওটা থেকে একটু ভালো। এখানে হার্ড লেখা আছে, এটার উচ্চারণ অনেকে ভুলে বলে হিয়ার্ড, মানে এটার একটা আমি এইগুলা ছোটখাটো জিনিস আমরা ভুল করি, আমরা অনেকে এটারে হিয়ার্ড বলি, আজকে পর্যন্ত বলেন। সো এটা হিয়ার্ড না, শুধু HEAR, সেটার উচ্চারণ হিয়ার। যখনই হিয়ার পাস্ট ফর্মে চলে যায় তখন উচ্চারণ হয়ে যায় হার্ড, HEARD মানে হার্ড, নট হিয়ার্ড। সো এটাকে হিয়ার্ড বলবেন না, যা করতেন বাদ দেন,
বুঝছেন তো? মানে যা বলতেন এতদিন ওটা বাদ দেন, বলেন এটারে হার্ড। এবার আসেন 3 পরে স্পিকার্স আছে, অনেকে এসটা বাদ দিয়ে বলবে, কারণ 3 তো 3টা, প্লুরাল হলে তো স্পিকার্স হবে। এগুলো একটু খেয়াল রাখবেন গ্রামাটিক্যাল। যেহেতু আমি আপনাকে ফরম্যাট বানিয়ে দিয়েছি, তাহলে আপনার তো মুখস্থ করতে সমস্যা হওয়ার কথা না। সো এখানে ফরম্যাট যদি ফলো করেন কোনো কিছু মিস দিবেন। বাট আমাদের আরিফ সাহেব, যিনি আজকে ওভারঅল 90 পেয়েছে, ওনার মক টেস্টটা খুলে ধরলে দেখবেন উনি বলেছিল 3 স্পিকার। তখন আমি মক টেস্ট অ্যানালাইসিস করছিলাম ওনার পরীক্ষার আগের দিন নাকি আর আগের দিন। আমি বলছি ভাই এই বুড়া বয়সে এসে যদি এখনো এটা ভুল করেন কেমনি কি, 3 পরে স্পিকার্স তো লিখাই ছিল। এগুলা কমন প্রবলেম ঘটাবেন না, এই কথা বারবারই বলা হচ্ছে। তারপরেও আপনারা আসলে শেষ মোমেন্টে গিয়ে এটার স্পিকার্স এর অ্যাস অনেকেই বলবে না। এই হিয়ার্ডকে, এই হার্টকে হিয়ার্ড বলবে, এটা আমি বারবার বলতেছি, এরপরেও অনেকে এই কাজটা করবে। তার মানে আপনারা কমন ভুল আটকাইতে পারতেছেন না, তাহলে আপনারা দিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর হয়ে উঠবে। সিম্পলি কমন ভুল করেন না, এটার উচ্চারণ হার্ড, এটা স্পিকার্স, শুধু স্পিকার বলবেন না, এসটা সহ বলবেন। ওকে, এবার গেল মেইন আইডিয়া। এবার অপুর কথার জন্য 6 লাইন আছে, রাফিদার কথার জন্য 6 লাইন আছে, ইমরানের কথার জন্য 6 লাইন আছে। তার মানে এখানে 3টা রিটেল লেকচার আছে। এবার আপনার কাজ কি, এগুলো মুখস্থ করে নেওয়া, জাস্ট প্রত্যেক ডট ডটের পরে যে যে ফ্রেজ গুলো আছে সেগুলো বসিয়ে দেওয়া। আমাদের এখানে অপুর ক্ষেত্রে আমি 5টা লাইন ধরতে পেরেছি, তাহলে আমি 5টা ব্যবহার করব, 6 নাম্বারটা বাদ দিব। 6টা পারলে 6টার বেশি ধরার দরকার নেই, 6টার বেশি পারবেন ওরা, পারা যায় না আসলে। অডিও শুনে বড় ফ্রেজ 6টা করাটাই টাফ। আমি নিজেই তো দেখালাম যে আমি নিজেই রাফিদার কাছ থেকে 4টা লিখতে পারছি, 6টা করতে পারিনি। সো নো প্রবলেম, পরীক্ষার হলে আপনি এরকম ভাষাতে করতে পারেন, বাট প্র্যাকটিস বাসায় যদি দেখে দেখে করেন, হয়তো আমি আশা করব 6টা না পারলেও 5টা 4টা করতে পারবেন। এখানে 6টা করে বাক্য আমি দিয়ে রাখছি, যে কয়টা আপনার লাগে ওই কয়টাই দিবেন। সে রাফিদার বাক্যে কিন্তু 4টা লাগবে, সো এই 4টা বলার পরে এই 2টা লাইন বাদ যাবে, তখন আমি লাস্টেরটা চলে যাব। এখানে কিছু অন্তমিল আছে। ও লাস্টে একটা কনক্লুশন আছে, সরি। ইন কনক্লুশন, দিস গ্রুপ ডিসকাশন ইজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ডেসক্রিপটিভ। এটার উচ্চারণ ডেসক্রিপটিভ, এটারে এক ভাই সুন্দর করে বলছিল ডেসক্রাইটিভ। সো উচ্চারণ না পারলে অবস্থা খারাপ হবে, বহুবার বলেছি, সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন। এটারে আমার বন্ধু তন্ময় বলছিল সিগনিফিশেন্ট। তখন এই প্রশ্ন ছিল না, তখন ডেসক্রাইব ইমেজে আমার একটা লাইনের মধ্যে সিগনিফিকেন্ট শব্দটা ছিল কনক্লুশনে। সে তন্ময় পরীক্ষার আগের দিনও আমার বাসায় এসে বলছে সিগনিফিশেন্ট। মানে বন্ধু আমার ব্যাচেলর কমপ্লিট, তারপরেও সিগনিফিকেন্ট রে বলে সিগনিফিশেন্ট। এনিওয়েজ, ওরে আমি আগের দিন রাতে বলছি 10 বার বল আমারে, কালকে সকালে ওর পরীক্ষা, সিগনিফিকেন্ট বল। সে আমার বাসায় এরকম রাতে ছিল, বলছে সিগনিফিকেন্ট 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 সিগনিফিকেন্ট, ওরে 10 বার বলাইছি, এরপর এটা সারা রাত ওরে বলাইছি। পরের দিন সে স্পিকিং 88 পাইছে। এনিওয়েজ, সো সিগনিফিশেন্টের গল্পটা মনে পড়লো। এটা সিগনিফিশেন্ট না, এটা সিগনিফিক্যান্ট। ওকে, এবার কনক্লুশনে কি দিচ্ছেন, আবার ঘুরে সেই মেইন আইডিয়াটা বসাই দিবে। In conclusion, this group discussion is very significant and descriptive regarding part-time jobs at campus for university students, অথবা কেউ বলবে রিগার্ডিং, হ্যাঁ, পার্ট-টাইম জবস, ওইটুকু বললেও হবে। লাস্ট একটা কনক্লুশন। এবার ভিতরে যে 3টা রিটেল লেকচার আছে সেগুলোর মধ্যে অন্তমিল কোথায় সেটা একটু দেখার চেষ্টা করেন। ইন দ্য মিন টাইম আপনারা এটা পড়েন এবং আমাকে একটু ইন কলে জানাবেন সব ঠিক আছে নাকি। এবার আপনারা এটা একটু পড়বেন, নিজেরা একটু পড়েন, কি কি লিখছি আপনি পড়েন, জোরে জোরে পড়েন, ঘুমটা একটু কাটুক। আর ইন কলে শুধু লিখবেন যে আমার সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন এটা পড়েন। হ্যাঁ, আমি তো পুরো রিড করে দেখাবো, পরবর্তীতে আফটার ক্লাস আপনাদের জন্য ডেমো পাঠাই দিব, আমি তো সবই করবো, ডোন্ট ওয়ারি। এবার আপনারা এটা পড়েন, নিজের জায়গা থেকে জোরে জোরে পড়েন, এইভাবে পড়েন, কারণ আপনাকে তো জোরে জোরেই পরীক্ষায় বলতে হবে। প্র্যাকটিস শুরু হোক এখনই, দেখেন আপনি আটকান কিনা, এই জন্য বলছি জোরে জোরে পড়েন। তো সিনিয়র ভাই ব্রাদার যারা আছেন, ছোট ভাইয়ের কথা শুনেন, এখনই বুঝতে পারবেন যে আপনি এখানে কোথায় কোথায় আটকাবেন, এটা বাইর করতে হবে আগেই। সো এখানে বাসায় এখন জোরে জোরে পড়বেন। I have heard that the 3 speakers were talking about. Okay. At the outset, the speaker started the discussion with his concern. তার মানে আপনি বুঝে গেছেন যে আপনার গত 6 ক্লাসে এখনো আপনার ইয়েটা কাটে নাই, কি বলে যে মুখের জড়তাটা কাটে নাই। তার মানে কি করতে হবে, পিডিএফ প্র্যাকটিস। যাদের এখনো জড়তা রয়ে গেছে এখন বুঝতে পারবেন। সো জোরে জোরে দেখেন কার কার জড়তা আছে, পড়েন, চেষ্টা করেন প্রতি বাক্য একটা না পড়ার, শুধু টেমপ্লেটটা পড়েন, ফরম্যাটটা পড়েন।
এবং বুঝেন যে আপনার অবস্থাটা কি এই মোমেন্টে। আমি শুনতেছি না, আপনি পড়েন। ডান, ডান, গুড, সামনে গেলাম। আচ্ছা, এবার আসেন, মোটামুটি পড়ে নিছেন, পড়তে গিয়ে বুঝে গেছেন কিছু মিল আছে ভিতরে, রাইট? বুঝে গেছেন না? বুঝে গেছি। এখানে কি কি মিল আছে দেখেন, এখানে মিলগুলো আছে হচ্ছে ভিতরে। I have heard that the three speakers were talking about heading. At the outset, the first speaker started his discussion. Sorry. At the outset, the first speaker started the discussion with his concerns about. So এখানে যদি পুরুষ হয় তাহলে হিজ, যদি মহিলা হয় তাহলে কি হবে? আশা করি বুঝতে পেরেছেন, হার হবে, হার। ভুলে গেছিলাম এটা লিখতে, নোট করে রাখেন, হিজের জায়গায় মহিলা হলে, প্রথমটা শি হলে এখানে হার হবে। শুধু এই জায়গাগুলো খেয়াল রাখতে হয়, এটা আমাদের মূল কাজ। ওকে, সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পরের বাক্য। অ্যাজ ওয়েল এজ হি অথবা শি, পুরুষ হলে হি, মহিলা হলে শি, মেনশনড দ্যাট। 2 নম্বর বাক্যে যেটা লিখেছিলেন, আমরা জানি কি লিখেছিলাম, দাঁড়ান আমার হাতে আমি খাতা কলমের লেখাটা বের করে রাখি। হয়ে গেল, বারবার মেসেঞ্জার চেঞ্জ না করি। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে আমার খাতায় আমরা লিখছি, দেখেন, ইট সেভস এ লট অফ ট্রাভেল টাইম কম্পেয়ার টু ওয়ার্কিং আউটসাইড, তাই না? সো এখানে দেখা গেল 2 নম্বর পয়েন্টে আপনি বলবেন, যেহেতু প্রথমটা অপু মানে হি, তাহলে অ্যাজ ওয়েল এজ হি মেনশনড দ্যাট ইট সেভস এ লট অফ ট্রাভেল টাইম কম্পেয়ার টু ওয়ার্কিং আউটসাইড। প্রতিবাক্য একটা না। এরপরেরটা এন্ড হি মেনশনড দ্যাট, পরেরটা ছিল ইট ইজ এ বিগ হেল্প ফর ম্যানেজিং দেয়ার স্টাডিজ। And he mentioned that it's a big help for managing their studies. Also, the first speaker added some valuable points, such as last chilo, it can be hard to balance the work, and you have to be super organized. So, and দিয়ে রাখছি কেন? যদি কেউ দুইটা বলেন, সিঙ্গেল সিঙ্গেল শব্দ যদি ধরে ফেলেন পরীক্ষায়, তখন আপনারা দুইটারে একসাথে অ্যাড দিয়েও বলতে পারবেন। দিয়ে রাখছি, আপনার লাগলে দিবেন, হয়তো একটা হলে টানা বলে ফেলেন, এন্ড এর ব্যবহারের দরকার নেই। আমি 2-1টা বাক্যে খালি বসায় রাখছি, আপনার যে কোনো বাক্যে অ্যাড বসাইতে পারবেন। যদি কেউ ওখানে ছোট ছোট শব্দ ধরে ফেলে দুইটা মিলে একটা বানাইতে চান, অথবা বড় 2 ফ্রেজকে একসাথে যদি যোগ করতে চান, তাহলে এন্ড দিয়ে দিবেন মাঝখানে। ভিতরে অন্তমিল আছে। এখানে also the second speaker added some valuable points. 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টা লাইন একই রকম রাখছি। সরি, 3, 4, 5, 6 লাস্টের লাইনগুলো সব একই রকম। Also the third speaker added some valuable points. Also the second speaker added some valuable points. Also the first speaker added some valuable points. সবগুলো একরকমই রেখেছি, কারণ আপনার বলতে যেন প্যাচ না লাগে, সুবিধা হয়। এটা মুখস্থ করে নিতে হবে, এবং আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় যাদের জড়তা আছে বারবার বললেই হবে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আসেন, যদি আমরা পারফর্ম করতে চাই, আমাদের এটার দিকে তাকান। আমি হাতের মধ্যে নিলাম আমাদের যে নোটটা আপনাদেরকে দিছি, সেটার দিকে তাকান। ও, আমি তো লিখেও দিছি আপনাদেরকে অলরেডি, এই যে আমি টাইপও করে দিছি আপনাদের, দেখেন টাইপ করে দিছি। এটা অনেকক্ষণ লেগে গেছে আমার, আমি অলরেডি আপনাকে টাইপও করে দিছি, তাহলে তো আরো ভালো হইলো। মানে এটা নতুন প্রশ্ন হিসেবে আমি কষ্টটা একটু বেশি করলাম। I have heard that the 3 speakers were talking about part-time work on campus at a university. At the outset, the first speaker started the discussion with his concerns about how helpful it is to have part-time jobs on campus for students. এই for students আমি বলতে গিয়ে মুখ দিয়ে বের হয়ে গেছি, তাই আমি ভাবলাম লিখে দিই। অর্থাৎ আপনি ওইটা করতে পারেন, মুখে দিয়ে বের হবে, এটা কিন্তু খাতায় লিখে নাই, এই জন্য এটা নীল কালার দিছিলাম, কিন্তু বোঝা যাচ্ছে না। As well as he mentioned that it saves a lot of travel time compared to working outside. And he mentioned that it is a big help for managing their studies if they can work inside the campus. Anyways, কথা বলতে গেলে আপনারও এরকম বের হবে। আমার যেগুলা যেগুলা আসছে আমি এগুলা নোট করে দিছি আপনাদের। আমি এখানে বলছি ইফ দে ক্যান ওয়ার্ক ইনসাইড দ্য ক্যাম্পাস, যদি তারা ক্যাম্পাসের ভিতরে কাজ করতে পারে, তাহলে এটা তাদের জন্য স্টাডি ম্যানেজ করতে সহজ হবে। এটা কিন্তু খাতায় লেখা ছিল না, দেখেন, ইফ দে ক্যান ওয়ার্ক ইনসাইড দ্য ক্যাম্পাস, এখানে ব্লু কালারে লিখছে, এগুলো একটু ব্লু রং দেখা যাচ্ছে হালকা, এগুলো কিন্তু আপনার খাতায় লেখা নাই। এই যে
ইট ইজ এ বিগ হেল্প ফর ম্যানেজিং দেয়ার স্টাডিজ। শুধু এইটুকু আছে, এরপরে আমি বলে দিছি ইফ দে ক্যান গেট চান্স টু ওয়ার্ক ইন ক্যাম্পাস। এবার আবার গেট চান্স বলছি। সো সেলফ টকিং টুকটাক কিন্তু আসবে, ওটা খুব ভালো। যখনই আসবে আপনি সেটা বলে দিবেন, আটকানো দরকার নেই। Also, the first speaker added some valuable points, such as it can be hard to balance the work and have to be super organized with your studies. এখানে with your studies বোধহয় খাতায় লেখা ছিল নাকি জানি না, বা আপনি চাইলে এক্সটেন্ড করতে পারেন। Later, he said that the campus environment is generally much more understanding. এইটুকু শুধু ছিল খাতায় লেখা, much more understanding. পরে আমি বলার সময় রিগার্ডিং পার্ট টাইম জবস ফর ক্যাম্পাস, রিগার্ডিংটা আমি খুব ব্যবহার করি। অ্যাবাউট এর জায়গায় আমি প্রচুর পরিমাণে রিগার্ডিং ব্যবহার করি। আপনারা অ্যাবাউট এর জায়গায় এখন থেকে রিগার্ডিং ব্যবহার করতে পারেন। সে আপনি কোনো কাউকে বললেন যে লেটস টক অ্যাবাউট আওয়ার নেক্সট প্রজেক্ট, চলো আমরা আমাদের পরের প্রজেক্ট নিয়ে কথা বলি। এট দ্যাট কেস আপনি কি বলতে পারেন, লেটস টক অ্যাবাউট না বলে লেটস টক রিগার্ডিং আওয়ার নেক্সট প্রজেক্ট। আর একটু আপনি একটু অ্যাডভান্স, একটু ভাবসা বল আর কি, বুঝাইলেন। এনিওয়েজ, এটা পিটিরে বুঝাইতে পারলে নাম্বার ভালো করেন। সো অ্যাবাউট এর জায়গায় আপনারা রিগার্ডিং ব্যবহার করতে পারেন, ইন টার্মস অফ ব্যবহার করতে পারেন, তাই না? যেমন ওই যে আমি মাঝে মাঝে ওই যে এজেন্সির পারপাসে গত 1 মাস ধরে বিভিন্ন ভাই ব্রাদারের সাথে মিটিং করি, মানে নলেজ নিচ্ছি বিভিন্ন মানে এজেন্টের বড় বড় কাউন্সিলর ভাইদের সাথে, পিটির সুবাদেই পেয়েছি তাদেরকে। তো ওখানে অনেক সময় মানে বুঝেন না, এটা ভাবসাব নেই, মানুষ ছোট হইলো এরকম বলে ওকে চলেন ভাইয়া তাহলে আমরা লেটস টক রিগার্ডিং আওয়ার নেক্সট ইস্যু, মানে এরকম বুঝাই। আমি পারি অনেক কিছু, আপনি পিটিরে বুঝাবেন তাইলে নাম্বার বেশি পাবেন। সো অ্যাবাউট এর জায়গায় রিগার্ডিং দেন, ইন টার্মস অফ দিতে পারেন যে ইন টার্মস অফ দিস স্টুডেন্ট উই ক্যান মেক সাম ডকুমেন্টস ফর হিম, সে সাম এডিশনাল ডকুমেন্টস ফ্রম আওয়ার লয়ার। ইন টার্মস অফ, রিগার্ডিং, এগুলো অ্যাবাউট এর জায়গায় দিতে পারেন। ডেফিনেটলি আপনার সেলফ টকিংটা আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইভেন আমরা রাইটিং এর ক্লাসে এগুলোর ব্যবহার শিখাবো। অ্যাডভান্স রাইটিং এর ক্লাসটা, রচনার ক্ষেত্রে এগুলো আপনি ব্যবহার করতে পারেন, তখন রাইটিং এর লেভেলটা আর একটু অ্যাডভান্স হবে, তখন আপনি রাইটিং এ এরকম আরিফ ভাইদের মতো বড় স্কোর করতে পারবেন। তো এবার গেল প্রথম স্পিকারের কথাগুলো শেষ, এবার দেখেন দ্বিতীয় স্পিকারের কথাগুলো। Moreover, the second speaker talked about the convenience, which is definitely a big plus for part-time jobs. জাস্ট মিলানো আছে সব, একটু দেখে নিবেন। এবার এখানে একটা চ্যালেঞ্জ আমি বলেছি অডিও শোনার সময়, আরেকটা চ্যালেঞ্জ আমি বলবো স্পিকিং করার সময়, দুটা চ্যালেঞ্জই থাকে এখানে। নাম্বার 1 গেল অডিও শোনার সময় কে কার পরে কথা বলতেছে এটা ধরা, স্পিকারের যে ট্রানজিশনটা মাঝখানে হয় এই ট্রানজিশনটা ধরা। নাম্বার 2, যখন আপনি পারফর্ম করতে যাবেন তখন আপনি 2 মিনিটে কথা বলতে গেলে হাঁপায় উঠবেন, এটা একটা চ্যালেঞ্জ। 2 মিনিট তো যাদের বয়স এখানে 40 ক্রস করছে তাদের জন্য একটু বেশি টাফ হয়ে উঠবে, কারণ আমাদের বডির এনার্জির ব্যাপার আছে, হৃদয়ের যৌবনের একটা ঠেলা আছে। সো এখানে যেটা হয়েছে সিম্পলি এই 2 মিনিট কি আসলে কথা বলা যায়, 2 মিনিট কি এতক্ষণ টেনে নিতে পারবেন? চলেন এবার আমি দেখি। আধা মিনিট 40 সেকেন্ড 50 সেকেন্ড পার হওয়ার পরেই দেখবেন আপনি হাঁপায় উঠতেছেন, কিন্তু থামাতো যাবে না। এটা পিটির জন্য একটা রিস্ক, যেটা আপনি আইএলটিএস এ হয়তো আস্তে ধীরে স্যারের সাথে সিস্টেমে কথা বলতে পারতেন, এখানে সিস্টেম নাই। 3 সেকেন্ড চুপ থাকলেই মুশকিল, আপনার বলতেই থাকতে হবে পুরাটা। সো লাস্টের দিকে আপনার পারফরমেন্স একটু খারাপ হবে, এটা মেনে নিতে হবে। কখন হবে? প্রায় 1 মিনিটের কাছাকাছি গেলেই আর গলায় কুলায় না, দমে কুলায় না, অনেকে তো হাঁপানি ছেড়ে দেয় একেবারে, মানে এখানে শব্দ ঢুকে দেয়। আপনি শুধু যেটা করবেন নিঃশ্বাসের শব্দটা তখন কন্ট্রোল করেন, খালি একটা কাজ করিয়েন। বিকজ অফ আপনি 40-50 সেকেন্ড পার করার পরেই আপনার শুরু হয়ে যাবে, মানে আর আসতেছে না, এটা হবে কিন্তু। আর যাদের হবে না তারা তো মাশাআল্লাহ ইয়াং পোলাপানের হয় কম, 30-এর ভিতরে থাকলে হয় কম, 30-35, বাট একটু এজড যারা আছেন এখানে অনেকেই আছেন, ডক্টর ভাইরা আছেন, নেভার মাইন্ড প্লিজ, একটু প্রবলেম হবে, মেনে নেন। নাম্বার এরপরও ভালো করতে পারবেন, শুধু খালি এই শব্দটা দিবেন না, এই একটাই কাজ। আপনি হয়তো লাস্টে 10-12 সেকেন্ড একটু পারফরমেন্স ডাউন হতে পারে, 5 লেটস স্ট্র্যাটেজি হয়তো ফুললি রিদম আসবে না, কিন্তু নিঃশ্বাসের শব্দটা কন্ট্রোল করবেন, তাহলেই হবে। তারপরও আপনি একটা ভালো স্কোর করতে পারবেন, যেটা আপনাদের দরকার। বিকজ অফ 100 কারেক্ট হওয়া লাগে না, জিপিএ 5 পাওয়ার জন্য 100 পাওয়ার দরকার নেই, আপনি 80 পেলেই হবে, এটা হলো কথা। তো বাসায় প্র্যাকটিসের মাধ্যমে এটা ঠিক হবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে আসবে। কালকের ক্লাসের কমন প্রশ্ন, ভাই 2 মিনিট তো পারি না, ভাই 50 সেকেন্ড গেলে আমার আর পাওয়া যায় না, ভাই ভয় পায়েন না, আমি বারবার বলছি। তারপরও পরের ক্লাসে এই প্রশ্ন করবেন, মানে করার দরকার নেই। সো হবেই,
প্র্যাকটিস করে ব্যালেন্স করতে হবে। এটার দ্বিতীয় কোনো ওষুধ নাই, পিডিএফ পড়া ছাড়া। আমাদের 3-4 পিডিএফ যারা বাসায় কম পড়ে তাদের এখানে একটু প্রবলেম হবে। 2 মিনিট কথা বলাটা দরকার নাই। 2 মিনিট আপনি বলবেন 1 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, ওই 1 মিনিট 10 সেকেন্ড খুব ভালো করে বলবেন, এটাই আপনার টার্গেট। তাহলে এবার আমি আপনারে দেখাবো যে ভাই আজকে যে ছেলেটা 90 পাইছে স্পিকিং বা ওভারঅল 90 পাইছে, তার এইটা দেখান তো সে কি করছে, তাইলে বুঝছি আরো ভালো লাগবে, রাইট? চলেন এবার আমি আপনারে দেখাই উনি কি করছে, তারপরে উনি 90 কেমনে পাইলো। তার মানে ওইটুকু ছাড় আপনি পাবেন। সবাই যেটা ভাবেন অনেক ভালো করতে হবে নাকি, না, আপনি 70, 60, 80% ভালো করলেই আপনি ফুল মার্ক পাবেন। এটি তো ওই জায়গাটা আছে, 80 পাইলেই জিপিএ 5, বুঝছেন কিনা? এবার আমরা আরেকবার একটা মক টেস্ট শো করবো। ইভেন উনি এখানে প্রচুর ভুলও করছে, সেখানে স্পিকারস এর জায়গায় অ্যাসও বলে নাই, বলছে 3 স্পিকার, তারপরে গলা কুলাইতেছে না, আটকে পড়ছে। তো পরীক্ষার ছিল ওনার মাত্র আর 2 দিন নাকি 1 দিন। আমি বলছি ভাই একদিনে তো আর তেমন কিছু করতে পারবেন না। একটা কাজ দিছিলাম ওনার, যে আগামী যে 1-2 দিন পরীক্ষা বাদ আছে, আপনি আজকে রাত্রে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরীক্ষার আগের দিন 2 ঘন্টা প্রতিদিন। আজকে তো রাত হয়ে গেছে, তো আজকে সময় কম, আপনি আজকে 1 ঘন্টা আমার 3 নাম্বার 4 নাম্বার পিডিএফটা পড়েন, গলার রিদমটা তৈরি করেন। আগামী দিন 2 ঘন্টা এটা করবেন, পরের দিনে 2 ঘন্টা করবেন, তারপরের দিন পরীক্ষার আগে পারলে 2 ঘন্টা করে যাবেন, কারণ এক্সামের আগের দিন নতুন কিছু শেখার দরকার নেই, পারবেনও না। সো গলাটারে শুধু সেট করে যান, এটা আপনি রেডি করেন। দেখেন ওনার ফাইনালি 90 পর্যন্ত হয়ে গেছে। আমি এখন ওনার মকটা আপনারা দেখালে আরো ক্লিয়ার হবে। আরেকটা পয়েন্ট লিখে নেবেন, এই প্রশ্নটাতে নাম্বার কত পেতে হবে অ্যাপিওনিতে। আপনি এই প্রশ্নটাতে খুব ভালো নাম্বার করতে পারবেন না, অ্যাপিওনি এখানে ভালো নাম্বার দেয় না। আপনি যতই ভালো করেন না কেন, অ্যাপিওনির এই জায়গাটার পারফরমেন্সে এখনো সে ভালো হয়ে উঠতে পারেনি। অ্যাপিওনি অনেক জায়গায় বাজে আছে, সে ইমেজে দেখেছেন যা তা পড়ে দিলে নাম্বার দিচ্ছে। এখানে আপনি এইভাবে বলতে পারলে, রিয়েল এক্সাম বলছে, তাদের গাইডলাইন বলছে তুমি এইভাবে বললে এক্সিলেন্ট অ্যান্সার হবে। অ্যাপিওনি এই এক্সিলেন্ট অ্যান্সার দিতে গেলে আপনার 90 এর মধ্যে 40, 50, 52 দিবে, কোনো ভয় পাবেন না। আগামী ক্লাসে এই প্রশ্নটা প্রত্যেকের মুখে মুখে থাকবে, ভাই নাম্বার তো ওঠে না কিন্তু বলি তো ভালো। আমার কথা আপনি শুধু ভালো বলেন, আপনি ওইটুকুতেই থাকেন। বাট আপনি যদি এখানে শুধু সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট বলে চলে যান, আপনাকে অ্যাপিওনি 90 এর মধ্যে 70, 80 দিবে। কিন্তু সেটা তো আমি সাজেস্টই করতেছি না, কারণ পিয়ারসন নিজে তার পিডিএফ এ বলেছে এক্সিলেন্ট অ্যান্সার গুলো এমন হবে, সেখানে তুমি হি সি দিয়ে প্রত্যেকের কথাগুলো এরকম করে মেনশন করে দিবা কে কি বলেছে। পিয়ারসন তার এক্সিলেন্ট অ্যান্সারে কয়েকবার মেনশন ব্যবহার করেছে। সো আমি পিয়ারসনকে ফলো করেছি, এবং 7ই আগস্টের পরে আমরা সেভারাল টাইমস স্পিকিং এ 90 করেছি, ইভেন স্পিকিং আর লিসেনিং এ সহ। তো 90 তো আর প্রত্যেকদিন করে না, এটা কি প্রতিদিন হয় নাকি? প্রত্যেকেই যদি আইএলস এ 9 পাইতো তাহলে তো সবাই 9ই পাইতো। জিপিএ 5 কি প্রতি স্কুলের প্রতি স্টুডেন্ট পায় নাকি? তবে যদি একজনও পায় তাহলে আপনি বুঝবেন যে সে যে জিনিসটা পড়ছে সেটাতে জিপিএ 5 পাওয়ার যোগ্যতা আছে। বিষয়টা হচ্ছে এরকম, সবাই তো 90 পাবেন না, ব্যবহার তো এটা সবাই করবেন। পারফরমেন্সের গ্যাপটা কোথায় হবে? ওখানে গিয়ে দেখা গেল শেষমেশ একটু দম বেশি নিবে, কেউ শোষ শব্দ বেশি বাড়াই দিবে, কেউ স্পিড একটু মেনটেন করতে পারবে না, কেউ ডুব গিলে ফেলবে, বা এগুলার কারণে একটু একটু করে পারফরমেন্স কমে আসবে। কেউ হয়তো এখানে বড় ফ্রেজ ধরতে পারবে না, কেউ এখানে মূল ফ্রেজ ধরতে পারবে না, এভাবে নাম্বার একটু একটু করে কমে। তবে সার্বিকভাবে একটা কথা সবার জন্যই, জাস্ট আপনি যা বলবেন সেখানে আপনি 5 লাইন স্ট্র্যাটেজি অনুযায়ী বলেন। বাবারে বাবা, যা বলবেন আপনি 5 লাইন স্ট্র্যাটেজি অনুযায়ী বলেন। আপনি যা বলবেন 5 লাইন স্ট্র্যাটেজি অনুযায়ী বলেন, এটাই শুধু হচ্ছে আপনার কাজ। শুধু সিম্পলি এই জিনিসটা মাথায় রাখলেই হবে। ওকে, এই জন্য অ্যাপিওনি এই প্রশ্নটাতে খুব ভালো নাম্বার দিবেন। এবার আমরা এটাকে যদি পারফর্ম করি তাহলে কেমন হয় দেখেন, এটা আমি পড়ি। তাকান, খেয়াল করবেন প্রতি বাক্যের শেষে 1 সেকেন্ড করে থামবো, লাস্টে গিয়ে আমি হাঁপায় উঠবো। সো হাঁপানোর সময় কি করি সেটা একটু খেয়াল রাখবেন। I have heard that the 3 speakers were talking about part-time work on campus at university. At the outset, the first speaker started the discussion with his concerns about how helpful it is to have part-time jobs on campus for students. As well as he mentioned that it saves a lot of travel time compared to working outside. And he mentioned that it's a big help for managing their studies if they can work inside the campus. Also, the first speaker added some valuable points, such as it can be hard to balance the work and have to be super organized with your studies. Later, they said the campus environment is generally much more understanding regarding part-time jobs for students. Moreover, the second speaker talked about the convenience, which is definitely a big plus for part-time jobs. Additionally, she pointed out a lot of different kinds of job in campus, such as working in the library, student cafeteria, and as a peer tutor. And this speaker mentioned some departments offer very flexible work for students.
Also, the second speaker added some valuable points such as challenges of balancing studies, and she decided that it's the right move for her. Furthermore, the third speaker agreed with much of what was said and also focused on the concept of many jobs offer useful experience for students. He highlighted that it is a fantastic way to meet new people from a university when they will get the job. And he discussed that financially independent is a huge plus which can become from part-time jobs. Also, the third speaker added some valuable points such as supportive environment makes it totally worthy. Later, he concerned on the university community is a result of part-time jobs. লাস্টের দিকে কিন্তু আমি একটু ভেঙে যাচ্ছিল, খেয়াল করছেন কিনা, কিন্তু আমি সেটা যতটুকু পারছি ভুলে গেছি। লাস্টের দিকে এটা হবে, যতটুকু সম্ভব কভার দেওয়ার চেষ্টা করা। প্রত্যেক বাক্যের পরেই বোধহয় আমি একবার করে দম নিছি, কিন্তু একবারও আপনি দমের শব্দটা শুনতে পান, সেটা ডুব গিলে ফেলছি, অথবা আমি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিয়ে সাথে সাথে উঠাই ফেলছি, কিন্তু শব্দটা দেইনি আপনাকে, সেটা ডুব গিলে কন্ট্রোল করছি। সেটা সেলফ ডিপেন্ডেন্সি থেকে অনেকের মতো করে নিজেরা ওটারে ডিফেন্ড করতে পারবেন। শুধু ট্রাই করবেন, লাস্টের দিকে পারফরমেন্স খারাপ হওয়া শুরু হবে, হাঁপায় উঠেন না, আপনি বলতে থাকেন, অল্প বলেন, 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড বলেন, ভালো বলেন, নিঃশ্বাসের শব্দটা শুধু দিয়েন না। এইভাবে আপনি খুব একটা ভালো নাম্বার দিবে না, কিন্তু পরীক্ষার হলে এটা আপনি খুব ভালো নাম্বার পাবেন। সেই সুবাদে আমি আপনাকে যদি একটু দেখাই, ওরে বাইরে যে পরিমাণ মক আর কল দিছে, এগুলো ধরলে তো আজকের এত শেষ, সুস্থ আর কেমনে হবো। আচ্ছা, ধরেন আমি এখানে আপনার যে রাকিব ভাইয়ের কাছ থেকে যদি দেখাই, ইঞ্জিনিয়ার আরিফ ভাই, হ্যাঁ, ওনার কাছ থেকে যদি আমরা আমাদের এই মক গুলা টেনে নিই, তাহলে এখানে দেখেন, এই যে উনি যখন আমাকে মক পাঠাইছিল রেজাল্টের আগে, তো ওনার মক গুলো আমি একটু আপনাকে দেখাই। সরি কোন পাশে চলে গেল, এটা। আচ্ছা, এই যে মকের অ্যানালাইসিস গুলো এরকম করে করে পাঠাচ্ছিলাম আমি, ওই যে কোথায় কোথায় ভুল করতেছিল এরকম দাগ দিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে জাস্ট বলে বলে দিচ্ছিলাম এক্সামের আগে দিয়ে, তারপরে এই যে স্ক্রিনশট নিয়ে নিয়ে এবার ওনার মকটা আমরা ওপেন করি, দেখেন উনি করছেটা কি। এগুলো ওনার কিছু ভুল টুল ছিল, কমন প্রবলেমস আর কি। হয়ে গেল মকটা। ইভেন উনি হচ্ছে রচনা নিয়েও খুব প্যারা ছিল, যে ভাই রচনাতে দেখতেছি অ্যাপিমিতে 14-15 দেয়, পরীক্ষার হলে কেমনে কি হবে। এটাও আপনাদের এক্সট্রা অগ্রিম অ্যাডভান্স বলে নেই, রচনা ক্লাসেও দেখবেন ভালো লিখলে অ্যাপিমি ভালো নাম্বার দিতে পারে না, বুংবাং লিখলে 26-এ 26, 25-24 ধরাই দেবে, সেটা আমরা ক্লাসেই প্রুফ করে ছাড়বো। সেখানে দেখবেন এক প্রশ্নের উত্তর আরেক প্রশ্নে বসাবো, অ্যাপিমি 26-এ 26 দিতে পারে, আর অরিজিনাল প্রশ্ন অনুযায়ী উত্তর করতে গেলে নাম্বার কমাবে। বাট রিয়েল এক্সামে কিন্তু সেটা ভালো স্কোর হয়, উনি নিজেও এরকমই পাইতেন। বাট ওনার স্কোরটাও দেখেছেন আশা করি, রাইটিং যেটা দেখেছেন, ওনার মকটা দেখেন। সো এই মক টেস্টটা যদি দেখেন, আমি অনেকবারই বলেছি আপনাদের যে ওভারঅল যদি 90ও আপনার পাওয়া দরকার পড়ে, এখানে আপনার মকে 90 করার কোনো দরকার পড়বে না। স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি মানে আমাদের এক্সামের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি পারফর্ম করেন, এখানে আপনার 50 হইলেও পরীক্ষায় 60 পাইতে পারেন, এখানে আপনার 70 হইলেও পরীক্ষা 90 পাইতে পারেন, এখানে 80 হইলেও 90 পাইতে পারেন। যেমন গত মাসে যেই জিসান ভাই ওভারঅল 90 করলো, উনি এখানে একটু বেশি পাইতো, আরিফ ভাইয়ের থেকে উনি একটু সব দিক দিয়ে একটু বেটার, উনি এখানে 78, 81, 83 এই লেভেলে করতো। একটা মকে বোধহয় উনি 90 করতে পারছিল, বা 2টা মকে হতে পারে, কিন্তু ওনার আসলে অ্যাবিলিটি ছিলই। উনি 78, 81, 82 যখন করতো এখানে, তখন আমি বুঝতাম যে না, উনি আসলে ওভারঅল 90 করার যোগ্যতা রাখেন। সো অ্যাপিনি ডাজন্ট ম্যাটার, আপনার ম্যাটার করছে হোয়াট ইউর পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য পিয়ারসনস গাইডলাইন which are available online পিয়ারসনের ওয়েবসাইটে। অলরাইট, সেই অনুযায়ী পারফর্ম করলে আপনি নাম্বার পাবেন, এটাই আসল কথা। এই হলো স্পিকিং, এইভাবে নিচে যাবেন, ওর রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড, এগুলা পার হলো। তারপরে 2 নাম্বার পেজে হচ্ছে ডেসক্রাইব ইমেজ ইমেজ আছে, পার হলো। নিচে গেলাম, পার হলো এগুলো। এগুলো মক টেস্ট, একটা দিতে 2 ঘন্টার মতো লাগে, মূল পরীক্ষা আর কি। তারপরে এই যে 3 নাম্বারে এসে ছবি টবি পাইলেন, রিটেল লেকচার গেল। তারপরে আসেন কি সামারাইজ গ্রুপ ডিসকাশন, এই হলো সামারাইজ গ্রুপ ডিসকাশন। হাউজিং প্ল্যানস, 3 students are discussing their housing plans for upcoming academic year। 3টা স্টুডেন্ট বসে বসে পরবর্তীতে পরের সেমিস্টারে কোথায় ওরা থাকবে,
ফার্ম গেটে চিপা চাপা আমরা মেসে থাকতাম, কোন মেস নিমু না এরকম। সো